আচ্ছা, ফার্স্ট প্রবলেমে যেটা বলছে, পজিটিভ ইন্টিজার x is a perfect root if there exists an integer y such that root over y equal to x. For example, 5 is a perfect root because root 25 equal to 5. মানে যে কোনো একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা x কে পারফেক্ট রুট হিসেবে বলছে যদি এমন কোনো নাম্বার এক্সিস্ট করে যেটাকে রুট করলে আমি x পাই। তার মানে যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে রুট ওভার ওয়াই ইকুয়াল টু এক্স। তো এই নর্মালি সেন্সে চিন্তা করলেই দেখো যে একটা সংখ্যাকে আমি রুট করব, রুট করার পর একটা পূর্ণ সংখ্যা পাবো। তো যেগুলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা যেগুলোকে বলি, একদম স্কোয়ার নাম্বার যেগুলো, সেগুলোকে রুট করলে তো শুধু ইন্টিজার পাওয়া যায়, তাই না? অন্য কোনো নাম্বারকে রুট করলে তো তুমি পূর্ণ সংখ্যা পাবা না। যেমন √6 যদি করি, √6 করলে তো সেটা কোনো ইন্টিজার প্রডিউস করবে না, কারণ 6 কোনো রুট নাম্বার না, বা কি বলে পারফেক্ট স্কোয়ার নাম্বার না। সো এটা নর্মাল সেন্সে বোঝা যায়, তাহলে এক্স আসলে নর্মালি বেসিক ইন্টিজার যেগুলো আছে সেগুলোই হবে। মানে প্রত্যেক ইন্টিজারই তো একটা স্কোয়ার এক্সিস্ট করে, যেমন 1-এর স্কোয়ার হয় 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9। সো শুধু যত পূর্ণ সংখ্যা আছে সবারই তো একটা স্কোয়ার এক্সিস্ট করে। সো ওগুলাকে রুট করলেই তো আমি ওই অরিজিনাল সংখ্যা বা এক্সটা পাচ্ছি। বা এটাকে এভাবেও দেখা যায়, যেহেতু রুট ওভার ওয়াই ইকুয়াল টু এক্স বলছে, আমরা যদি ইকুয়েশনটাকে একটু শিফট করি এরকম, যে বলছে যে রুট ওভার ওয়াই ইকুয়াল টু এক্স। আমরা যদি ইকুয়েশনটাকে স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যায়, ওয়াই ইকুয়াল টু এক্স এর স্কোয়ার, যেখানে ওয়াই একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ওয়াই একটা পূর্ণ সংখ্যা। সো এইখানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করার জন্য তো আমার এক্স হিসাবে তুমি সব কিছুই বসাতে পারো, 1, 2, 3, 4। সো এগুলো সবগুলোই তো একটা স্কোয়ার করলে একটা একটা সংখ্যা প্রডিউস করবে বা স্কোয়ার নাম্বার প্রডিউস করবে, যেটাকে আবার রুট করলে আমরা আগেটা পেয়ে যাচ্ছি। সো এটা বেসিক কিছুই না, এক্স এর ভ্যালু আসলে এখানে সব যে কোনো পূর্ণ সংখ্যায় এক্স এর ভ্যালু হইতে পারে। ঠিক আছে, সো এখানে কোয়েশ্চেনটাতে বলছে যে তোমাকে একটা নাম্বার দেবে এন। সো তোমাকে এন সংখ্যক এই পারফেক্ট রুট নাম্বার প্রিন্ট করা লাগবে। তো যেটা বেসিক্যালি আসলে যে কোনো ইন্টিজার নাম্বারই। সো কারণ যে কোনো ইন্টিজারের তো একটা স্কোয়ার এক্সিস্ট করে। সো ওর স্কোয়ার যদি এক্সিস্ট করে তাহলে ওটা রুট করলেই তো ওই নাম্বারটা পেয়ে যাবো, অরিজিনাল এক্সটা পেয়ে যাবো। সো বেসিক্যালি এখানে এন এর ভ্যালু যা আছে তুমি যদি 1 থেকে এন পর্যন্ত প্রিন্ট করো তাই হবে। সো এখানে র্যান্ডম অনেক কিছু করা দেখে মনে হয় যে আর কোনো সূত্র আছে কিনা, কিছুই নাই বেসিক্যালি, জাস্ট আমরা 1 থেকে এন পর্যন্ত প্রিন্ট করে দিলেই হবে। ঠিক আছে, সো এ নাম্বার ছিল এই জাস্ট এই বেসিক এই প্রবলেমটা। আচ্ছা, এ নাম্বার নিয়ে কারো কোয়েশ্চেন আছে? কত বুঝছো কিনা জানি না, কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইজ করতে পারো অথবা চ্যাটেও লিখে দিতে পারো। এটা একদম বেসিক একটা কথা জাস্ট ঘুরায় লেগছে, এই জন্যই হয়তো মানে এটাকে প্রবলেম হিসেবে ধরা যায়। আচ্ছা, এর পরেরটা দেখি আমরা। আচ্ছা, পরেরটা বলছে যে প্রবলেম প্রিফিক্স ম্যাক্স বলছে যে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ এনি ইন্টিজার, এক থেকে মানে এনটা ইন্টিজার দিবে, একটা অ্যারে দিবে বেসিক্যালি। সো ওই অ্যারেতে the value of an array is the sum of maximum of each prefix of the array. More formally, the value of an array A is max of এখানে একটা সামেশন সাইন আছে, এরপরে i থেকে n পর্যন্ত যাবে, আর সেখানে একটা একটা টার্ম দিয়ে দিছে যে ম্যাক্স অফ a1 থেকে কমা কমা ai পর্যন্ত। সো এটার মিনিং বেসিক্যালি কি, যে আমরা প্রিফিক্স ধরে ধরে সরি, মানে প্রিফিক্স বলতে আসলে কি বোঝায়,
যে এখানে যে আমরা এই নাম্বারগুলো লিখছি, প্রিফিক্স বলতে আসলে কি বোঝায়, যে আমরা জানি যে একটা ওয়ার্ডের যেমন প্রি কি বলা যায়, প্রি রিকোয়ারমেন্ট বা কিছু একটা। তো একটা ওয়ার্ডের প্রথম অংশ যদি আমরা ভাঙি সেটাকে আমরা বলি প্রিফিক্স, আর শেষ অংশ ভাঙলে সেটাকে আমরা সাফিক্স বলি। তো এরকম অ্যারের আমরা যদি শুরু থেকে একদম শুরু থেকে শুরু করে যে কোনো একটা পোর্শন নেই, সেটাকে আমরা এই অ্যারেটার প্রিফিক্স বলবো। সো প্রিফিক্স অবশ্যই শুরু থেকে শুরু হইতে হবে, মানে একদম লেফট সাইড থেকে শুরু হইতে হবে, ঠিক আছে, এখান থেকে শুরু হইতে হবে। তো শেষ হোক এখানে সমস্যা নাই, কিন্তু শুরু হইতে হবে এরকম। তো তুমি অ্যারেটা যদি আরেকটু বড় থাকতো, যে 5 6, সো তুমি চাইলেই এরকম করতে পারতা না, যে ধরো আহ, ধরো এইটা আমি প্রিফিক্স হিসেবে ধরলাম, এটা কিন্তু প্রিফিক্স ধরা যাবে না, কারণ প্রিফিক্স তো শুরু হবে শুরু থেকে। সো এটা একটা সেগমেন্ট হয়েছে, তুমি আর একটা সেগমেন্ট তুমি নিছো, একটা সিকোয়েন্স নিছো। সো প্রিফিক্স একদম বাম থেকে শুরু হবে। সো বলছে যে ওই এর ভ্যালুটা হবে তার প্রিফিক্স ম্যাক্সিমামের যোগফল, প্রিফিক্স ম্যাক্সিমামগুলার যোগফল। মানে প্রিফিক্স ম্যাক্সিমামগুলার যোগফল বলতে বোঝায় যে প্রিফিক্স একদম লেফট থেকে প্রিফিক্স শুরু হয়, সো যত প্রিফিক্স এক্সিস্ট করে ওই অ্যারের সবগুলার ম্যাক্সিমামগুলার যোগফল। যেমন আমি ধরো এই পর্যন্ত আমি নিলাম, ঠিক আছে, এটা একটা প্রিফিক্স। এই পর্যন্ত প্রিফিক্স আমি যদি নেই, এইটার ম্যাক্সিমাম আসলে কত, 3, কারণ 1 2 3 ভিতরে সবচেয়ে বড় নাম্বার 3। এই পর্যন্ত যদি নেই, এখানে ম্যাক্সিমাম হলো 5। সো এটা যদি সর্টেড, যদি ডিফারেন্ট অর্ডারেও থাকতো, যেমন এইখানে যদি কথার কথা এখানে যদি 4 থাকতো, তাহলে এই প্রথম তিনটার প্রিফিক্স বাম থেকে থার্ড প্রিফিক্সটা 1 4 3 হইতো। সো এটার ভিতরে ম্যাক্সিমাম হলো 4, সো এখানে এইটুকের অ্যান্সার আসতো 4। আর এই 5 পর্যন্ত যখন নিছি, তখন এই পর্যন্ত একদম ম্যাক্সিমাম 5, সো এটার এইটুকের প্রিফিক্সের ম্যাক্সিমাম আসছে 5। তো এখানে বলছে যে প্রিফিক্স আমি শুরু থেকে সবগুলাই নিব, সবগুলা নিয়ে প্রত্যেকবার তাদের ম্যাক্সিমামগুলোর ভ্যালু নিব, নিয়ে 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 যোগফলটাই হবে আমার অ্যারেটার স্কোর, ঠিক আছে। সো প্রিফিক্স শুরু থেকে আমি যদি ক্যালকুলেট করা শুরু করি, তাহলে প্রিফিক্স কেমন হবে আসলে একটু দেখো। একটু অ্যারেটা মডিফাই করি, এটা ধরো আচ্ছা, এটা 7, ঠিক আছে। আচ্ছা, সো প্রিফিক্স একদম শুরু থেকে শুরু করব। সো প্রিফিক্স একদম প্রথম প্রিফিক্স হলো এইটুক, সো এখানে ম্যাক্সিমাম 2। সো এখানে তো যেহেতু ম্যাক্সিমাম নিব, এখানে নাম্বারই একটা, সো ওটার চেঞ্জ হবে না, শুধু ম্যাক্সিমাম 2ই। এরপরে প্রিফিক্স যদি আরও বাড়াই, যে এই পর্যন্ত প্রিফিক্স আমি নিছি, সো এখানে ম্যাক্সিমাম হলো 4, সো 4ও আমি অ্যাড করবো আমার স্কোরের সাথে। এই পর্যন্ত ম্যাক্সিমাম নিলাম, এখানে আমার এই পর্যন্ত আমার ম্যাক্সিমাম, এই প্রিফিক্স টুকের ম্যাক্সিমাম কিন্তু 4ই থাকতেছে, কারণ 3 তো ছোট। সো আবার 4 অ্যাড হবে পরের টুকের, পরের প্রিফিক্সের ম্যাক্সিমামটা আর কি। এই পর্যন্ত যখন নিব, তখন আমার 7 নতুন পেয়ে গেছি, যেটা আমার আগের প্রিফিক্সগুলো আছে, আগের প্রিফিক্স ম্যাক্সিমামগুলো আছে বড়। সো 7 হবে এই টুকের পুরো টুকের প্রিফিক্স ম্যাক্সিমাম। তো 7 অ্যাড করলাম, আবার এই পর্যন্ত নিলাম। সো এই পর্যন্ত 5 আমি নতুন এনকাউন্টার করছি, কিন্তু এই পর্যন্ত তো সবচেয়ে বড় নাম্বার 7 ছিল। সো 7 এখনও স্টিল আমার 7 ম্যাক্সিমাম, তো 7 আবার অ্যাড হবে। লাস্টলি 6 যখন আমি নিব এই পর্যন্ত, তখন আমার 7 ম্যাক্সিমাম, কিন্তু কারণ এই পুরোটুক সেগমেন্টের পুরোটুক সেগমেন্টেরই বা পুরোটুক প্রিফিক্সেরই আমার ম্যাক্সিমাম নাম্বার এখানে পাচ্ছি হলো 7। সো আবার 7 অ্যাড হবে। এখানে একটা মজার জিনিস হয়েছে দেখো, আমি কিন্তু প্রিফিক্স বলতে বলতে ফুল অ্যারেটাই নিয়ে নিছি, কিন্তু ফুল অ্যারেটা আসলে একটা প্রিফিক্স হিসাবেও কাজ করে। একটা প্রিফিক্সকে ডেফিনেশন হলো লেফট থেকে তুমি নেওয়া শুরু করবা, যতটুকু নিতে পারো। সো লেফট থেকে আমি চাইলে লেফট থেকে শুরু করে একদম পুরো ফুল অ্যারেটাও নিতে পারি, সেটাও আমার প্রিফিক্স হিসাবেই কাউন্ট হবে, ঠিক আছে। সো এইটা হলো আমার প্রত্যেকটা প্রিফিক্স, প্রত্যেকটা শুরু থেকে প্রিফিক্স নিয়ে নিয়ে সেইগুলো এলিমেন্টগুলোর মধ্যে যে ম্যাক্সিমামটা সেটা আমি নিছি, নিয়ে নিয়ে যোগ করে ফেলছি। সো এটা হলো প্রথম থেকে শুরু করে 1 নাম্বার এলিমেন্ট পর্যন্ত প্রিফিক্স, মানে 1 নাম্বার পর্যন্ত এলিমেন্টের প্রিফিক্স। আর শুরু থেকে শুরু করে 2 নাম্বার পর্যন্ত প্রিফিক্স, এটা 3 নাম্বার পর্যন্ত, এটা 4 নাম্বার পর্যন্ত, এটা 5, লাস্টলি এটা 6 নাম্বার পর্যন্ত এলিমেন্টগুলোর প্রিফিক্স প্রথম থেকে, ঠিক আছে। সো এখানে এই লাইনটা যে লিখছে দেখো, আচ্ছা কই গেল এটা, এই লাইনটা যে, আচ্ছা এই লাইনটা যে লিখছে সামেশন অফ আই ইকুয়াল টু এন ম্যাক্সিমাম অফ A1 কমা দিয়ে ডট ডট দিয়ে AI, এটা দিয়ে আসলে তাহলে কি বুঝাইতেছে দেখো, সামেশন অফ আই
ইকুয়াল টু 1 থেকে n, সামেশন অফ এরকম যখন থাকে তখন আমি সামেশন হিসাবে আমরা জানি সামেশন কাজ করে এভাবে যে যখন একটা সামেশনে একটা রেঞ্জ দেওয়া হয়, ঠিক আছে, আয়ের ভ্যালু এন থেকে আয়ের ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত হলো কাজ করবে। সো প্রত্যেক স্টেপে একটা এক করে আয় বাড়বে, তাই তো। সো আয়ের ভ্যালু 1, এরপরে 2, এরপরে 3, এমন করে করে n পর্যন্ত। সো প্রত্যেক স্টেপে যে ভ্যালুটা তোমাকে নিতে হবে এই ভ্যালুটা হলো নিতে হবে আর এদেরকে সাম করতে থাকতে হবে। মানে এই সামেশনের সাইন দিয়ে বুঝাই তো এটা যে আয়ের ভ্যালু এক করে বাড়াও, এটা ক্যালকুলেট করো আর যোগ করতে থাকো। সো আমার ক্যালকুলেট করা লাগবে হলো ম্যাক্সিমাম অফ আমার a1, তো আমার প্রথম এলিমেন্ট থেকে তম এলিমেন্ট পর্যন্ত। সো আয়ের ভ্যালু যখন 1 তখন কি ম্যাক্সিমাম অফ আই a1 থেকে ডট ডট দিয়ে a1 পর্যন্তই, কারণ আয়ের ভ্যালু তো 1 আর এর চেয়ে বেশি তো নাই। সো যেটা আমি এই যে এখানে এতটুকু ক্যালকুলেট করছি, সো এটার ভ্যালু আসছিল 2, ঠিক আছে। আবার আয়ের ভ্যালু যখন 2 হবে তখন কি ম্যাক্সিমাম অফ a1 থেকে a2 পর্যন্ত, আয়ের ভ্যালু যখন 3 তখন আবার ম্যাক্সিমাম অফ a1 থেকে a2 a3 পর্যন্ত, এভাবে যে যে শেষ পর্যন্ত আমরা n পর্যন্ত নিব। সো যেটা হলো ফুল অ্যারেটা পর্যন্ত নিব, নিয়ে তাদের ম্যাক্সিমামও প্রত্যেকবার অ্যাড হইতে থাকবে। অ্যাড কেন হচ্ছে? এই সামেশন সাইনের জন্য অ্যাড হচ্ছে প্রত্যেকবার। এইটা রিক্যালকুলেট করে আমরা সামেশন সাইনটার জন্যই অ্যাড করে করে যাচ্ছি। সো আশা করি এই জিনিসটা বুঝছো। এই সামেশনের ব্যাপারটা কেউ যদি না বুঝে থাকে একটু হ্যান্ড রাইজ করো। এটা অলরেডি হয়তো তোমাদের হয়তো এর আগে অন্য কোর্স বা কিছুতে দেখছো এই সামেশনের ব্যাপারটা। যেমন আমরা যখন এই ক্যালকুলেট করি কি বলে, এটা বলে মিন মানে গড় যখন ক্যালকুলেট করি, অ্যাভারেজ যেটা, সো সেটাকে আমরা এভাবে লিখি সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। সো এন হলো টোটাল আর এক্স আই দিয়ে বুঝেছে প্রত্যেকটা এলিমেন্ট, সেগুলা আই থেকে এখানে সামেশনের এখানে যদি আই ইকুয়াল টু 1 আর উপরে এন যদি না দেয়, এটা না দিলেও আসলে আই হলো 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাবে। সো প্রত্যেকটা এলিমেন্ট আসলে যোগ যাবে এখানে, এক্স দিয়ে বোঝাচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট। সো এলিমেন্ট যোগ যে তার টোটাল নাম্বার অফ এলিমেন্ট দিয়ে ডিভাইড, সেটা হলো আমরা মিন বের করে দিতে হবে আর কি। সো মিনের সাইন যেন কেমন বলে গেছি। আচ্ছা, সো ওরকম এই ব্যাপারটা আসলে ওইটাই সামেশন। সামেশনের ব্যাপারটা বোঝো না এমন কেউ আসো? একটু হ্যান্ড রাইজ করলে ভালো হয়। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি সামেশনের ব্যাপারটা তোমরা বুঝছো। সো এই অ্যারেটার স্কোর, যে অ্যারেটা দিয়ে দিবে সেই অ্যারেটার স্কোর কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটা তো আমরা বুঝে গেছি। বারবার শুরু থেকে ম্যাক্সিমামটা নিয়ে নিয়ে যোগ করে যেতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। সো এখানে আর একটা জিনিস বলছে, এটাতে আমরা পরে আসি, এর আগে তোমরা একটু অ্যান্সার দিবা। আমি আর একটা কোয়েশ্চেন করবো, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন করবো, এটা যেন মাউস কে যেন আমি প্লিজ, আচ্ছা রাইট ক্লিক দিয়ে। আচ্ছা, দেখো হাতের কাছে যদি খাতা কলম থাকে নিয়ে বসো একটু। আমি একটা অ্যারে লিখি, তোমরা এটাকে আমাকে স্কোর, যেভাবে আমরা স্কোর ক্যালকুলেট করা এখানে দেখাইছি অলরেডি, সেইভাবে আমাকে এই অ্যারেটার স্কোর একটু ক্যালকুলেট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে একটা অ্যারে কপি করি। আচ্ছা, এরপরে 3 6 2 4 7 4, মাঝখানে একটু ছোট। এই যে এই ছোট অ্যারেটা, এইটার তোমরা এরকম স্কোর ক্যালকুলেট করবা, প্রিফিক্স বের করে করে, প্রিফিক্স ম্যাক্সিমাম বের করে করে তোমরা স্কোর ক্যালকুলেট করবা।
আর একটু চ্যাটে লিখে দিও স্কোরটা, ঠিক আছে? আচ্ছা, কি করতে হবে বুঝছো তো? আচ্ছা, যারা বুঝতে পারছো যে আমি কি করতে দিছি একটু হ্যান্ড রেজ করো। রেসপন্স না করলে আসলে বোঝা যায় না যে তোমরা কতটুক আসলে বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে করো। 44। আচ্ছা, দেখি 44 আসে কিনা। আচ্ছা, বাকিরা কি ট্রাই করতেছো? বাকি দুইজন, আমি কি আরেকটু ওয়েট করব তোমাদের শেষ হওয়ার জন্য? আচ্ছা, আচ্ছা, দেখাই আসলে কিভাবে হইলো। সো আমরা প্রিফিক্স, তার মানে শুরু থেকে শুরু হবে একদম এইটুক। এইটুকের আমার স্কোর হবে, এইটুকের জন্য ম্যাক্সিমাম 2। এই পর্যন্ত আসলাম, স্টিল ম্যাক্সিমাম আমার 2, সো আবার 2 অ্যাড হবে। এখন নতুন ম্যাক্সিমাম 4, সো 4 অ্যাড করব। এখন নতুন ম্যাক্সিমাম 5, সো 5 অ্যাড করব। 3, যেটা তো ম্যাক্সিমাম হচ্ছে ছোটই, অ্যাড করব না। আবার আরেকবার আগাইলাম, সো ম্যাক্সিমাম ছিল 5, আর বড় পেয়ে গেলাম নাম্বার 6, সো এখন নতুন ম্যাক্সিমাম 6। এখন চেঞ্জ হবে না, সো আবার 6 এ অ্যাড হবে। আবার নতুন ম্যাক্সিমাম পেয়ে গেলাম 7, সো 7 অ্যাড হবে। এরপরে পাইছি 4, 4 তো ছোট, সো আবার 7 অ্যাড হবে। সো 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 5 13, 13 6 19, 25, 25 আর 7 32, 32 আর 7 39। কোথাও কি ভুল করছি? 2 2 4 5। ও আচ্ছা, একটা 5 মিস করছি। আচ্ছা, এখানে আরেকটা 5 হইতো। আচ্ছা, এরপরে 6 6 7 7, হ্যাঁ ঠিক আছে, সো 5 অ্যাড হইতো, সো 44। ঠিক আছে। আচ্ছা, সো এইটা কোডে ইমপ্লিমেন্ট করতে কি পারবা? হ্যান্ড রাইজ করো যদি পারো। এই জিনিসটাই এই অ্যারে দিব তোমাকে, জাস্ট কোডে তোমার এই মাত্র যে স্কোরটা আমরা ক্যালকুলেট করলাম সেটা কোডে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এটা পারবা? পলক, হবে? এই জিনিসটাই জাস্ট কোডে ক্যালকুলেট করা, ঠিক আছে? হবে না? কনফিডেন্ট না নিজের প্রতি নাকি? নিউ ম্যাক্স পেলে আপডেট করে, হ্যাঁ। হ্যাঁ, 3 এর জন্য হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, চ্যাটের মনে হয় সাউন্ড আসে না, এই জন্য আমি বুঝতে পারিনি। আচ্ছা, প্রত্যেকবার ম্যাক্স হিসেবে রেখে ট্রাই করবো, নিউ ম্যাক্স পেলে আপডেট করে নিব আর অ্যাড করে দিব। আচ্ছা, আমাকে তাহলে আরেকটা কোশ্চেন আনসার দাও তো। এই যে এটা যে আমরা ক্যালকুলেট করব কোডে, এটার কমপ্লেক্সিটি কত হবে? পলক 15 ব্যাচ না সিএসি 15 নাকি 16? আচ্ছা, 16 ব্যাচ। ও, কমপ্লেক্সিটি নিয়ে কি আইডিয়া আছে একটু?
টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই জিনিসগুলা। আচ্ছা হ্যাঁ ওয়েন, হ্যাঁ মানে আমি তো ফুল অ্যারেটা ইটারেট করে যাচ্ছি, সো প্রত্যেকটা একটা লুপই জাস্ট চলবে শেষ পর্যন্ত। সো আমি এই স্কোরটা ক্যালকুলেট করবো। সো এখন আমরা প্রবলেমে ফিরে যাই এবার, যে আসলে এর পরের পার্টে ওরা কি বলছে। সো এরপরে বলছে যে স্কোর তো এভাবে ক্যালকুলেট হবে। এখন বলে দিচ্ছে যে ইউ ক্যান চুজ টু ইন্ডাইসেস, ইন্ডাইস বা ইন্ডেক্স একই জিনিস, I and J, and swap elements AI and AJ. This operation can be applied at most one time. মানে আমরা একটা অপারেশন করতে পারবো at most একবার, সর্বোচ্চ একবার, মানে নাও করার সুযোগ আছে। সো যেটা করতে হবে আমাদের সেটা হলো যে এলিমেন্ট সোয়াপিং করা লাগবে। যে কোনো দুইটা এলিমেন্ট আমি নিজেদের মধ্যে সোয়াপ করে নিতে পারবো আমার ইচ্ছা মতো। সো সোয়াপ যদি করে ফেলি, সোয়াপ করার পরে বলতে হবে যে আমি ভালোভাবে সোয়াপ করে একবারই সোয়াপিংটা করে ম্যাক্সিমাম আসলে কত অ্যান্সার এনে দিতে পারবো একটা অ্যারের জন্য, ঠিক আছে? এটা জাস্ট বলছে সোয়াপিং করে ম্যাক্সিমাম কত অ্যান্সার এনে দিতে পারবো। তার মানে এই অ্যারেটা যদি আমাকে দিত, আমাকে জিজ্ঞেস করতেছে যে এই অ্যারেটার ভিতরে আমি যে কোনো দুইটা এলিমেন্টের পজিশন সোয়াপ করতে পারবো, এই দুইটা সোয়াপ করতে পারবো বা যে কোনো দুইটা আমার ইচ্ছা, যাতে কিন্তু সোয়াপ করে কি করতে হবে, যাতে এদের এই পুরো অ্যারের যে স্কোরটা মাত্র আমরা ক্যালকুলেট করলাম সেইটা যাতে ম্যাক্সিমাম হইতে পারে। যত রকম পসিবল স্কোর আছে, অল পসিবল এই স্কোরের মধ্যে ম্যাক্সিমাম পসিবল স্কোরটা আমাকে ক্যালকুলেট করে দিতে হবে। আচ্ছা এবার, আচ্ছা কোনো আইডিয়া এটাতে তাইলে আসলে কি করা যায়, মানে কিভাবে সব সব করলে আমার জন্য বেটার হয়? যে কোনো দুইটা এলিমেন্ট আমি সপিং করতে পারবো আমার এই স্কোর ক্যালকুলেটের আগে। সো কিভাবে সপিং করলে আসলে আমার জন্য সুবিধা হতে পারে তোমার মনে হয়? ম্যাক্স এলিমেন্টটা আগে নিয়ে আসবো, হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা আসলে তাই। কারণ আমি একটা ম্যাক্স যখন সামনে পেয়ে যাই প্রত্যেকবার তো আসলে ওইটা আপডেট হবে না, যেহেতু তার মানে ওটাই অ্যাড হয়ে থাকবে। সো ম্যাক্সিমামটাকে যদি আমি সবার সামনে নিয়ে আসি তাহলে আসলে আমার আর কিছুই করা লাগতেছে না, জাস্ট ওই ম্যাক্সিমামটাই বারবার অ্যাড হতে থাকবে স্কোর হিসাবে। সো ম্যাক্সিমাম ইন্টু সাইজ, অ্যারের সাইজ। সো ম্যাক্সিমাম বের করতে ও অফ এন বা ইনপুটের সময়ও চাইলে নিয়ে নেওয়া যায়। আমি অ্যারেটাও আসলে আমার কাছে নাও রাখতে পারি, অ্যারেটা ইনপুট না নিয়ে প্রত্যেকটা না একটা করে নাম্বার ইনপুট নিব আর ওটার সাথে ওটাকে ম্যাক্সিমাম বানাবো আর কি। সো প্রত্যেকবার কম্পেয়ার করে করে ওটাকে ম্যাক্সিমাম বানাবো, আর এর সাইজ তো ওরা বলে দিবে, সেটার সাথে গুণ দিয়ে দিবে, শেষ। তখন আমার অ্যান্সারটা পেয়ে যাবো। সো এটার সলিউশন বেসিক্যালি এইটাই। যেমন এই যে এখানে এই সবগুলোর ভিতরে 5 ম্যাক্সিমাম ছিল, 5কে আমি সামনে আনছি। সো সাইজ হলো 5, 5 ইন্টু 5 25, এখানে 5 ম্যাক্সিমাম সাইজ 2, এখানে 3 ম্যাক্সিমাম সাইজ 3, এখানে 7 ম্যাক্সিমাম সাইজ হলো 2। সো এরকম। আচ্ছা সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরের প্রবলেমটা সি নাম্বার প্রবলেম, এইটা একটু ডিফারেন্ট কনসেপ্ট। মেক্স বলে একটা জিনিস আছে, মেক্স, MEX। মেক্সের মেবি একটা ফুল মিনিং আছে, ম্যাক্সিমাম এক্সক্লুশন মনে হয়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এক্সক্লুশন এটাকে মনে হয় ম্যাক্স বলে। আচ্ছা না, এটা ট্যাক্সের কিছু এসে গেছে। আচ্ছা তো মেক্স ব্যাপারটা আসলে কিরকম, ম্যাক্সিমাম না সরি মিনিমাম এক্সক্লুশন, মিনিমাম এক্সক্লুশন, আচ্ছা মিনিমাম এক্সক্লুডেড মেক্স। আচ্ছা 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 তো মিনিমাম এক্সক্লুডেড ব্যাপারটা হলো এরকম যে আমাদের ইন্টিজার পজিটিভ বা নন নেগেটিভ ইন্টিজার মানে যেগুলা ওই যে আমরা ছোটবেলায় পড়তাম অঋণাত্মক, অঋণাত্মক আর ধনাত্মক সংখ্যার পার্থক্য বলতে পারবা? অঋণাত্মক সংখ্যা আর ধনাত্মক সংখ্যা এদের একটু ডিফারেন্স আছে। অঋণাত্মক সংখ্যা আর সেটা ধনাত্মক কি সংখ্যা, ভাইয়া? হ্যাঁ
জি ভাইয়া, মানে অঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা দুটো তো একই বোঝাচ্ছে। না। ওই যে অ্যান্সার দিয়ে দিছে পলক। আচ্ছা হ্যাঁ, জিরো, একটাতে জিরো আছে আর একটাতে জিরো নাই। ধনাত্মক মানে পজিটিভ নাম্বার, তো জিরো তো পজিটিভও না নেগেটিভও না। অঋণাত্মক মানে নেগেটিভ না, তো সেখানে আসলে জিরো চলে আসে, কারণ আমি বলছি নেগেটিভ না। সো সেখানে জিরো সহ সব পজিটিভ নাম্বার, ঠিক আছে। সো নন নেগেটিভ ইন্টিজার আর পজিটিভ ইন্টিজারের মাঝখানে ডিফারেন্স এটাই যে একটাতে জিরো থাকে আর একটাতে জিরো থাকে না। সো মেক্সের ব্যাপারে আসলে এরকম, মেক্সের ব্যাপারটা হলো যত অল পসিবল নন নেগেটিভ ইন্টিজার আছে, নন নেগেটিভ ইন্টিজার, সেগুলোকে আমি যদি একসাথে করি, একটা লিস্ট তোমাকে দেই, সেখানে ধরো অনেকগুলো নন নেগেটিভ ইন্টিজার আছে। সো এখানে স্মলেস্ট মিসিং যেই নন নেগেটিভ ইন্টিজারটা, সেটাকে ওই লিস্টের মেক্স বলে। মানে ধরো এই যে এখানে আমি নাম্বারগুলো যে লেখা এই আরেতে, স্ক্রিনের আরেটাতে, এখানে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 আছে। সো সব কিছু তো আছে মনে হইতেছে, কিন্তু নন নেগেটিভ যেহেতু বলছে, সো জিরো থাকা উচিত ছিল। ধরলাম জিরো আছে এখানে, ঠিক আছে, ধরলাম এই লিস্টে জিরো আছে। সো নন নেগেটিভ ইন্টিজারের ভিতরে মিনিমামটা যেটা নাই, সো জিরো আছে, ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, ফোর আছে, ফাইভ আছে, সিক্স আছে, সেভেন আছে, এইট নাই। সো মিনিমাম যে এক্সক্লুডেড বা মেক্স, মেক্স হিসাবে এখানে এইট নাই, ঠিক আছে, মেক্স এইট এখানে নাই। সো এই লিস্টটার মেক্স হবে এইট। এখন আমি যদি এরকম করতাম, আমি যদি এই যে এই কথায় আমি এখানে যদি থ্রিটা যদি বাদ দিয়ে দিতাম, ঠিক আছে, এখানে থ্রি আর নাই, থ্রিটা যদি বাদ দিতাম, জিরো স্টিল আছে, ঠিক আছে। আচ্ছা জিরো আমরা টেক্সট আকারে লিখি, জিরো আমরা টেক্সট আকারে লিখি, ঠিক আছে। সো জিরো আছে, থ্রি নাই, তার মানে মেক্স এখানে আসলে এখন মেক্স হয়ে গেছে এটার থ্রি, আরে মেক্স হয়ে গেছে থ্রি। সো মিনিমাম মিসিং যেটা আসলে, সো এখানে যদি জিরো না থাকতো, যেহেতু নন নেগেটিভ হিসাবে ক্যালকুলেট হয়, সো জিরো যদি না থাকতো এখানে, তাহলে যাই দুনিয়ার অন্য যত বড় সংখ্যায় থাকুক না কেন, এখানে মেক্স হয়ে যাইতো জিরো। সো মেক্সের একটা বড় একটা উইক পয়েন্ট হলো, জিরো না থাকলে আসলে মেক্সের ভ্যালুই নাই। মেক্স জিরো না থাকলে সেখানে মেক্স যেহেতু জিরো, সো এখানে মেক্সটা একদম মিনিমাম হয়ে যায়। সো জিরো থাকতেই হয়, ঠিক আছে। সো এই কোয়েশনে মেক্স নিয়ে কাজ, দেখি এখন মেক্স হিসাবে কি বুঝাচ্ছে। আচ্ছা মেক্সের আইডিয়া বুঝছো? মেক্স মিনিমাম এক্সক্লুডেড। আচ্ছা আহাদ বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো মিক্স, সো দেখো কি বলছে, ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ এন ইন্টিজার, সো এনটি ইন্টিজার আছে, ইউ আর অ্যালাউড টু পারফর্ম দ্য ফলোয়িং অপারেশন ওয়ান্স, মানে একটা অপারেশন করা যাবে একবারই। সিলেক্ট অ্যান ইন্টিজার এক্স হুইচ মে বি নেগেটিভ অ্যান্ড ফর ইচ ভ্যালু আই, ইচ ভ্যালু অফ আই, মানে সবগুলা আসলে ইন্ডেক্সই বোঝাচ্ছে, আই হলো এক থেকে এন পর্যন্ত সবগুলা, সেট এ আই ইকুয়াল টু এ আই প্লাস এক্স, তার মানে এক্স পরিমাণ ইনক্রিমেন্ট করে দিব, তাই তো, সবগুলো এলিমেন্টের সাথে এক্স যোগ করে দিব। তো আমি একটা যে কোনো একটা ইন্টিজার ধরবো এক্স, সেটা সবার সাথে যোগ করে দিব, সেই এক্সটা নেগেটিভও হইতে পারে, ওই ফ্রিডম আমাদের দিয়ে দিছে। সো এখানে একটা এক্সাম্পলও দিয়ে দিছে যে একটা অ্যারে হলো 1 3 4 2 অ্যান্ড ইউ পারফর্ম দ্য অপারেশন উইথ এক্স ইকুয়াল টু থ্রি, তার মানে সবার সাথে থ্রি যোগ যাবে, অ্যারের সবার সাথে থ্রি যোগ যাবে। সো এখানে থ্রি যোগ করে অ্যারেটা আপডেট করছে, সো এটা হলো ফাইনাল অ্যারে। এখন বলছে যে আউটপুট দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এম অফ এক্স, সরি এম অফ এক্স বলছে, মেক্স অফ এ আফটার দ্য অপারেশন ইজ পারফর্ম, মানে এই কাজটা একটা অ্যারের, আমার ইনিশিয়াল অ্যারের উপরে এই কাজটা আমি একবার করতে পারবো, করার পরে সেটার মেক্স কত হয় সেটা আমার আউটপুট দেওয়া লাগবে। আর এই মেক্সটাকে আমার যত বড় বানানো যায় তত বড় বানাইতে হবে। সো আমার এখানে কিছু অ্যারের দিকে তাকাই, তাহলে ইজিলি আসলে বোঝা যাবে। আচ্ছা এই অ্যারের মেক্স কত, 0 1 1 2 3,
এর মেক্স কত 4, তাই না? কারণ 4ই তো মিসিং, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। সো মিনিমাম যেটা মিসিং, 0 সহ মিনিমাম যেটা মিসিং সেটা হলো মেক্স। সো নেগেটিভ নাম্বার আসলে মেক্সে কোনো এফেক্টই ফেলে না। মানে আমার এখানে এই যে এইখানে এই সিরিয়ালে দেখা একটা নেগেটিভ নাম্বার আছে -1, -1 মেক্সের ভিতরে আসবেও না। সো ওইটা ভ্যালুলেস আসলে জিনিস, ওইটার কোনো দরকারই নাই আসলে, ঠিক আছে? এটা আসলে কোনো কাজেই দিবে না ম্যাক্স ক্যালকুলেট করার সময়। মানে ওইটা সহজ দিয়ে ম্যাক্স ক্যালকুলেট করি, মানে এখানে যদি -1 থাকতো একটা, সো এটা কোনো ডিফারেন্স মেকই করতো না। -1 এখানে ম্যাক্স ক্যালকুলেট করার সময় -1 থাকা না থাকা একই কথা, কারণ ম্যাক্সের ডেফিনেশন শুরু হয় 0 থেকে, স্টার্ট থেকে 0 থেকে ম্যাক্স শুরু হয়। সো স্টিল এখানে 4ই হবে। আচ্ছা, সো এই অ্যারেতে যে 0 1 1 2 3 এইখানে আমার অ্যাবিলিটি যেটা দিয়ে দিয়েছিল যে আমি সবগুলোর সাথে সার্টেইন একটা অ্যামাউন্ট সবগুলোর সাথে যোগ করতে পারি, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সবার সাথে যোগ করতে পারি। আর কথা হচ্ছে এটা করার মাধ্যমে আমার মেক্স বাড়াতে হবে। সো এই অ্যারেতে মেক্স যেটা অলরেডি আছে 4, এর চেয়ে বড় মেক্স কি অ্যাচিভ করা পসিবল? তোমাদের কি মনে হয়? আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, এটা আসলে বড় পসিবল না, কারণ দেখো আমাকে কিন্তু বলে দিচ্ছে যে যাই আমি অ্যাড করব সবার সাথে অ্যাড করতে হবে। তার মানে যেটাই আমি অ্যাড করি না কেন, 0 তো চেঞ্জ হয়ে যাবে। সো 0 না থাকলে তো অ্যারে ডেড আসলে, কারণ মেক্সে তো আসলে 0 থেকে শুরু হবে। সো যদি যাই অ্যাড করি না কেন সবগুলো যদি বাড়াই ফেলি, আমার বাড়ানোর মেক্স বাড়ানোর ধান্দায় যদি আমি সবগুলোকে ইনক্রিমেন্ট করে ফেলি, তো 0 মিস হয়ে যাবে। 0 অ্যারেতে না থাকলে মেক্স তো 0 মিসিং যেহেতু, সো মেক্স আসলে বাড়বে না কোনোভাবেই, কমতেছে, ঝামেলা হয়ে গেছে। এবার আমার ধরো এখানে এক 0 নাই, ঠিক আছে? তাহলে এটার মেক্স এখন কত? এটার মেক্স এখন 0, আর এটা হলো 1 1 2 3, এটার মেক্স এখন 0। এখন এটাকে কোনো কিছু করে বাড়ানো পসিবল? জি ভাইয়া, কিভাবে? এটার সাথে -1 প্লাস করব, হুম, -1 করবো, তাহলে তাহলে 0। 0 একটা ক্রিয়েট হবে। সো হ্যাঁ, 0, তারপর 3 হয়ে যাবে মেক্স। হুম, সো মেক্স হয়ে যাবে 3, তাই না? আচ্ছা, সো -1 করলে এটা 0 হয়ে যায়, এটা 0, এটা 1, এটা 2। সো মিসিং ভ্যালু এখন 3, এই তো। আচ্ছা, তার মানে এই যে ডুপ্লিকেট যেগুলা, এই যে 1 দুইবার আছে, সো ডুপ্লিকেটগুলো আসলে কোনো ভ্যালু বেয়ার করবে না, কারণ মেক্সে তো আসলে ডুপ্লিকেটের দাম নাই। একটা প্রেজেন্ট থাকলেই হয়েছে, ও দুইটা প্রেজেন্ট থাকলে যে আমি মেক্স আরেকটু বাড়াইতে পারবো এমন কিছু তো নাই। সো যেহেতু একই জিনিস সাম যোগ বা বিয়োগ করতে পারবো, সো যেগুলো সেম জিনিস সেগুলো চেঞ্জ হয়ে তো সেম জিনিসই হবে দুইটা। সো ডুপ্লিকেট থাকার এটা আসলে এখানে কোনো মানে নাই। সো একটা এখানে 1 দুইবার আছে, আমার একবার একবার হিসাবে নিলেই হবে। সো যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো আগেই আমি ইনপুট নেওয়ার সময় বাদ দিয়ে দিতে পারি আমার অরিজিনাল আউটপুট বের করার জন্য, ঠিক আছে? তো 1 1 2 3 এখানে 0 ছিল, আমরা এরকম কমায়ে 0 1 2 এরকম করে ফেলছি। আচ্ছা, সো যদি এরকম থাকে যেমন এই যে এখানে ছিল এটা 2 4 1 0, এইখানে কারেন্টলি মেক্স হলো আমার কত? এখানে কারেন্টলি মেক্স হলো আমার 0 1 2, মেক্স হলো 3, মিসিং হলো 3। এইখানে মেক্স কি বাড়ানো যায়? জি ভাইয়া, কিভাবে? আবার আবার আগের মতো +1 করি। যেমন যদি +1 করি তাহলে -1টা আসলে হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, এটা 5, এটা 3, তাই না? 0 1 2 3। আচ্ছা, তার মানে আচ্ছা, মেক্সের সবচেয়ে বেশি ঝামেলা কিন্তু একটা মিসিং ভ্যালু, মানে মেক্সে তো সবকিছু সিরিয়ালি থাকতে হয়, কনজিকিউটিভ নাম্বার থাকতে হয়। সো কোনো মিসিং ভ্যালু থাকলে ওইটা ওইখানেই মেক্স থেমে যাবে, তাই তো? সো এই আইডিয়া তো ক্লিয়ার যে মেক্সে সবসময় কনজিকিউটিভ জিনিস থাকা লাগবে, যেই একটা ব্রেকডাউন হবে বা মিসিং হবে সেখানে মেক্স থেমে যাবে। সো ফার্দার কোনো আগায়ও লাভ নাই, মেক্স চেঞ্জ হবে না, যেখানেই মিসিং সেখানেই মেক্স থেমে যায়। সো
এখান থেকে একটা ব্যাপার চলে আসছে যে আমার কনজিকিউটিভ জিনিস দরকার। সো কনজিকিউটিভ জিনিস দরকার, এই প্রবলেমটার জন্য আসলে এই থিওরিটাই লাগে। কনজিকিউটিভ নাম্বার যতগুলা সেটা থেকে আমি অ্যান্সার জেনারেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো কনজিকিউটিভ নাম্বার থেকে আসলে মেক জেনারেট করতে পারি। কারণ ধরো আমার একটা সিরিয়াল আছে এরকম, সেটা এখানে যায় রাইট ক্লিক করে, সো আমরা কপি করে আনি কেমনে যেন মাউসের, আচ্ছা সো যদি এরকম থাকে 11 12 14 13 10 অ্যারে যদি এরকম থাকে, সো এখানে অনেকগুলো কনজিকিউটিভ নাম্বার আছে। সো আমার তো আসলে মেক্সের সিস্টেম হলো 0 থেকে শুরু হইতে হবে। সো আমরা যেহেতু যে কোনো কিছু যোগ বা বিয়োগ করতে দিবে, সো আমরা তো ওটাকে সরায় এনে 0 পর্যন্ত শুরু 0 থেকে শুরু করাইতে পারি, সেই অ্যাবিলিটি আমার আছে। সো আমার সিরিয়ালি নাম্বার থাকলেই হয়েছে ব্যাপারটা। সো এখানের যেমন এই যে 10, এটাকে আমরা স্কেলিং করতে পারি বা এটাকে শিফট করাইতে পারি। কীভাবে শিফট করাইতে পারি? সবচেয়ে ছোট সংখ্যা এখানে 10, সো এটাকে 0-তে নিয়ে গেলাম, মানে 10 বিয়োগ করে ফেলছি। সো এটা হয়ে যাবে তখন 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, এটা হবে 4, ঠিক আছে। সো এখানে কনজিকিউটিভ নাম্বারগুলো থাকার কারণে আমি এই যে শিফটিংটা করতে পারছি। সো কথা হলো এটা আছে। আরও যদি নাম্বার থাকে, ধরো আরও একটা কনজিকিউটিভ আছে, সেটা হলো 3 থেকে শুরু হয়ে কথার কথা 9 পর্যন্ত গেছে। সো 3 4 5 এবং সবগুলাই আছে সেখানে, ঠিক আছে। সো ওইটা তো আরো বড় কনজিকিউটিভ একটা সিরিয়াল বানায় ফেলছে। এখানে মাত্র ছিল হলো 5টা, সো এখানে 3 থেকে 9, এটা হলো 7টা। 3 থেকে 9 7টা না, হ্যাঁ 7টা। সো 7টা এলিমেন্ট। সো আমরা এটাকে যদি সিরিয়াল করতে পারি আরো বড় ম্যাক্স পাবো। সো এই সবগুলোকে আবার কম্বাইন করতে পারবো না, কারণ কারণ কি, আমার তো স্কেলিং তো একবারই করা যায়, মানে আমি একই জিনিস পুরো এর উপরে বিয়োগ করতে হবে। সো আমি যদি 10 বিয়োগ করি তাহলে এটা সিরিয়ালে আসবে, কিন্তু এগুলো তো সিরিয়ালে 0 থেকে আসবে না। সো এটা তখন আবার আসলে এটাকে সিরিয়ালে আনার জন্য আসলে 3 বিয়োগ করা লাগতো। সো তখন এটা 0 1 এর এই সিকোয়েন্সটা তৈরি করে দিত, ঠিক আছে। সো এই প্রবলেমের সলিউশনটা আসলে এরকমই যে কনজিকিউটিভ সিকোয়েন্স আসলে সবচেয়ে বড় কনজিকিউটিভ সিকোয়েন্স কোনটা, মানে ওইটা সাইজটাই এখানে অ্যান্সার। যেমন এখানে সবচেয়ে বড় কনজিকিউটিভ সিকোয়েন্স এটা ছিল, এখানে হলো আমার এটা সাইজ কত 7। সো আমরা যদি সিরিয়াল করতাম 1 2 3 4 5, এটা হলো 3 4 5 6 7 8 9, সো 0 1 2 3 4 5 6, সো মিক্স হবে এর পরের নাম্বারটা, মানে এর সাইজটাই মিক্স। সো কনজিকিউটিভ যে এলিমেন্টটা আমি পাবো বা কনজিকিউটিভ সবচেয়ে বড় একটা গ্রুপ পাবো, সেই গ্রুপের সাইজটাই আসলে আমার এখানে অ্যান্সার। তো সেই সাইজটা কিভাবে বের করা যায় এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা ইমপ্লিমেন্ট করতে প্যারা হবে কি? কারণ র্যান্ডোমাইজ থাকবে, ঠিক আছে। র্যান্ডোমাইজ থাকলে আমি বেসিক্যালি শুরুতে তো সর্টিং একটা করেই নিতে পারি, সর্টিং একটা করে নিতে পারি। সো সর্টিং করে নিয়ে এগুলা এই কনজিকিউটিভনেসটা ক্যালকুলেট করা লাগবে বেসিক্যালি। সো এই সর্টিং করার আগে ছোট্ট একটা কাজ আছে যে ডুপ্লিকেট বাদ দিতে হবে, কারণ কনজিকিউটিভ ইজিলি ক্যালকুলেট করতে গেলে তো আসলে একটার পরে একটা হলো যেরকম সিকুয়েন্সিয়ালি থাকতে হবে। এখন মাঝখানে যদি 11 দুইবার আছে তখন সেটা একটা ঝামেলা ক্রিয়েট করবে। মানে কনজিকিউটিভ চেক দিবে তুমি কি হবে যে ধরো এই এলিমেন্টের পরে ওর চেয়ে এক বেশি এলিমেন্ট আছে কিনা, ওর পরে ওর চেয়ে এক বেশি এলিমেন্ট আছে কিনা, সিরিয়াল অবশ্যই করে নিব আমরা। সো ওর পরে ওর চেয়ে এক বেশি এলিমেন্ট আছে কিনা, কিন্তু যদি 11 থাকে, আবার ধরো 12 13 সবই সিরিয়াল আছে, কিন্তু 11 তো এটা ওই আমার যে কন্ডিশন দিছে যে ওর পরে ওর চেয়ে বড় এলিমেন্ট আছে কিনা, এক বড়, সেটা তো এখানে ফলস ক্রিয়েট করে ফেলবে। সো ঝামেলাটা বাদ দেওয়ার জন্য আমরা আগেই ডুপ্লিকেট ভ্যালু বাদ দিয়ে ফেলবো, ঠিক আছে। সো ডুপ্লিকেট ভ্যালু বাদ দিব কিভাবে, কিভাবে বাদ দেওয়া যায় বলো তো? কিভাবে? আচ্ছা, হ্যান্ড রেজ করছিলা কোনো কোয়েশ্চেন? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো।
বিষয়টা হলো যে এটা আসলে কনসেপ্টটা ক্লিয়ার ছিল, ট্রাই করছিলাম, আচ্ছা যতটুকু বুঝতে পারছি প্রথম টেস্ট কেস মিলছে, আচ্ছা আচ্ছা সাবমিট করার পর দ্বিতীয় টেস্ট কেসে ধরা খাইছি। তো ইমপ্লিমেন্টেশনটা কিরকম হতে পারে এটাই আসলে বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা এটা যে করে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা সো আমি এইটার কন্টেস্ট টাইমে এটার আমি বুঝছিলাম যে ইউনিকনেস দিয়ে ঝামেলা হবে। সো ইউনিকনেসের ব্যাপারটা আমি আসলে মানে আমার ইচ্ছা ছিল যে কোনো এসটিএল হার্ড এসটিএল ইউজ করবো না, এই জন্যে ইউনিকনেসটা অন্যভাবে হ্যান্ডেল করছিলাম। কিন্তু এমনি ইউনিকনেস হ্যান্ডেল করলেই আসলে কোডটা ক্লিন হয়, এটা একটা ব্যাপার। আর একটা যে কোয়েশ্চেনটা এখনো থেকে যায় সেটা হলো ইউনিকনেস আসলে আনবো কীভাবে, মানে ডুপ্লিকেট ভ্যালুগুলো বাদ দিব কীভাবে, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা? আমাকে একটা লিমিট আমি দিব, এর মধ্যে ইউনিক ভ্যালুগুলো আমাকে বের করে দিতে হবে, এটা কীভাবে করবা? ভাই এটা আর কি প্রথমে শর্টিং করলাম, তারপর চেক দিলাম যে পরের এলিমেন্টটা বড় কিনা, যদি বড় না হয় একটা করে বাদ দিয়ে নতুন আরেকটাতে শিফট করলাম, এরকম। উম, আচ্ছা, বড় না হলে ভি ইরেজ, ভি ইউনিক, ভি বিগিন, ভি এন্ড, ভি এন্ড। হ্যাঁ এসটিএল দিয়ে, হ্যাঁ ভেক্টরের বিল্ট ইন আছে কিছু, হ্যাঁ ভেক্টরের বিল্ট ইন আসলে অনেক কিছুই আছে। তো হ্যাঁ ওটা দিয়েও করা যায়, আবার সেট দিয়েও করা যায়। হ্যাঁ 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 শুধু সি প্লাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভেক্টরের ওইটা। তো সেট দিয়েও করা যায়, মানে ভেক্টরে সি প্লাস প্লাসে অনেকগুলো এসটিএল আছে, মানে কিছু টেমপ্লেটেড ডাটা স্ট্রাকচার আছে, ওর ভিতরে একটা হলো সেট, আমাদের ম্যাথের সেট যেরকম ওইরকম সেট। সো ম্যাথের সেট আমরা কি জানি, ইউনিক ভ্যালুগুলো শুধু থাকে। সো এসটিএল এর ওই সেট ডাটা স্ট্রাকচারেও শুধু ইউনিকগুলো থাকে। সো ওইটা, কিন্তু ওইটার কিছু আবার কমপ্লিকেশন আছে, কিছু লিমিটেশন আছে, কিছু সুবিধা তো আসেই। সো লিমিটেশন কয়েকটার ভিতরে হলো যে সেটকে ইন্ডেক্স আকারে অ্যাক্সেস করা যায় না, ও কি ইটারেট করা যায়, ইন্ডেক্স আকারে অ্যাক্সেস করা যায় না, এটা একটা লিমিটেশন। এরপরে ওই এলিমেন্ট অ্যাড মানে এলিমেন্ট ইনসার্ট করা, এরপরে হলো এলিমেন্ট ইটারেট করা, সেখানে এলিমেন্ট অ্যাক্সেস করা, এগুলোর আসলে কমপ্লেক্সিটিও বেশি, একটু লগ ইন কমপ্লেক্সিটি থাকে। সো এটার কিছু লিমিটেশন, কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো যেটা ওরা হলো ইউনিক আমাকে বের করে দেয়। সো আমরা এটা এরকম, হ্যাঁ কাস্টম ভেক্টরের ফাংশন দিয়েও করা যায়। আর সেট দিয়ে করলে কীরকম, তুমি প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে একটা সেটে রাখবা, সেটে ঢুকাতে থাকবা, আর এরপরে ওই সেটটা ইটারেট করে, সেট যখন ইটারেট করে সেটে নর্মাল সেটে সর্টেড হয়েই থাকে। সো বা অর্ডার সেট নিলেও হয়, অর্ডার সেটে একাই সর্টেড হয়ে যায়, নর্মাল সেটে সর্টেড আকারে মেবি থাকে, অনেকদিন ইউজ করিনি মনে নাই। আচ্ছা, সো ওখান থেকে ইটারেট করে একটা ভেক্টরে ঢুকায়, সো এরপরে ভেক্টরটা সর্ট করলে ওটাও কাজ করবে, ঠিক আছে, ওটা করলেও হয় ইউনিকনেস বাদ দেওয়ার জন্য। আমি যেটা করছিলাম যে ওই যে তোমার মতো একটা কন্ডিশন দিয়ে দিছিলাম যে যখন আমি পরের এলিমেন্টটা সমান এলিমেন্ট পাচ্ছি, তখন ওইটাকে বাদ তো আসলে ভেক্টরের মাঝখান থেকে বাদ দিতে তো পারবা না, সো তখন তো ইন্ডেক্স উল্টা আওলায় যাবে। সো ওইটা আমি করছিলাম কি, প্রিভিয়াস এলিমেন্ট ট্র্যাক করে একটু কাহিনী করছিলাম। সো ইজি ইমপ্লিমেন্টেশনটা আসলে এরকম। উম, আচ্ছা এটা আমার ইমপ্লিমেন্টেশন ছিল, এটা হলো অন্যভাবে হ্যান্ডেল করে করছিলাম, যেন অনেক বাজে কোড হয়েছে। আচ্ছা, তো তোমাদের তো সি প্লাস প্লাস এখনো একাডেমিক্যালি শুরু হয় না তাই না? তো আগে একাডেমিক্যালি শুরু হওয়ার আগে আসলে দেখা উচিত, আমিও আগেই দেখছিলাম। আচ্ছা, তো আমি যেটা করব যে একটা সেট নিয়ে নিব, আর সেটের ভিতরে ওই অ্যারেটা মানে ইনপুট নেওয়ার সময় সেটের ভিতরে জাস্ট ইনসার্ট করতে থাকবো। সো সেট ইউজ করে কী হবে, সেটা হলো যে সি প্লাসের এসটিএল গুলো সবসময় যেভাবে করে যে সেটের এসটিএল এর নাম, ডাটা স্ট্রাকচারের নামই সেট, ঠিক আছে সেট। আর এই যে এরকম গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, এই সাইনগুলো দিয়ে ভিতরে ডাটা টাইপ লিখতে হয়, যে সেটটার ভিতরে কি ডাটা থাকবে, ইন্টিজার থাকবে, এর একটা নাম দেওয়া লাগে ডাটার ভেরিয়েবলের নেম বা সেটটার নাম। সো এটা ধরো এসটি, এটার নাম, এটা দিয়ে সেটি বোঝায়। এরপর একটা ভেক্টর নিয়ে রাখছি, ভেক্টর অ্যারের মতোই, জাস্ট ভেক্টর সুবিধা হলো ভেক্টরকে বড় ছোট করা যায়, ঠিক আছে। সো ভেক্টর আপাতত ভেক্টরের কোনো সাইজ নাই, সো সাইজ 0, সেটেরও সাইজ 0, ভিতরে কিছু নাই। সো এখন আমি ইনপুট নিব আর সেটে 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 রাখবো, ঠিক আছে।
সো আমি ধরো n পর্যন্ত লুপ চালাবো, ইনপুট নিব, তো একটা ইন্টিজার হিসাবে ইনপুট নিব। আচ্ছা, কোড কি দেখা যায়? দেখা যায় কি আমার এই যে কোড যে করতেছিলাম দেখা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আমি নিলাম, প্রত্যেকটা নাম্বার ইনপুট নিচ্ছি, সেটা সেটে পুশ করতেছি। সো সেট ডট ইনসার্ট মনে হয়। আচ্ছা, সো সেটে আমি সেটে কি ইনসার্ট, সেট সি প্লাস প্লাস, অনেক দিন কোড করি না ঠিক মতো। সেটের ভিতরে হ্যাঁ ইনসার্ট। আচ্ছা, সো সেটের ভিতরে ইনসার্ট করলাম। সো ইউনিক এলিমেন্টগুলো শুধু থাকবে, ডুপ্লিকেটগুলো বাদ চলে যাবে। সো এখন এই সেটটাকে ইটারেট করব। সো এরকম কোনো ডাটা স্ট্রাকচার ইজিলি ইটারেট করার জন্য একটা ইটারেটর লাগে, যেহেতু কোনো ইন্ডেক্স হিসেবে আমি অ্যাক্সেস করতে পারবো না। সো একটা ইটারেটর লাগে। ইটারেটরের টাইপ হয় হলো ওই সেটের একটা মানে সেট এসটিএলটারই একটা পয়েন্টার আনা লাগে, যেটা বিগিন দিয়ে করা যায়। সো ইজি হলো এরকম যে অটো আইটি ধরো ইটারেটার, আর অটো দিয়ে বোঝায় যে এইটার যে ডাটা টাইপ হবে সেটা অটোমেটিক্যালি যাতে ডিফাইন করে ফেলে। আর এরকম কোলন সাইন দিয়ে আমি কি ইটারেট করতে চাচ্ছি, আমার সেটটা ইটারেট করতে চাচ্ছি। সো এসটি, এটা রেঞ্জ বেসড লুপ বলে এটাকে, ঠিক আছে। সো ইটারেটার সেট করে কি ইটারেট করবো, এটা ইটারেট করবো। সো এরপরে এখানে আইটিতে আসলে ওই সেটের ভ্যালুগুলো আসতে থাকবে, এটা কোনো ইন্ডেক্স হিসেবে কাজ করবে না, এটা হলো ভ্যালুগুলো আসতে থাকবে। সো আমি যদি এখানে আইটি আউটপুট দিই, দেখো কি আসবে। সো ডুপ্লিকেট একটা ধরো এই যে এটাই আমি কপি করলাম। সো আমি এটা ইনপুট নিচ্ছি, সেটা রাখতেছি, সেট থেকে আউটপুট করতেছি। সো 0 1 2 3 হওয়ার কথা, 0 1 2 3, সো 1 1 বাদ চলে গেছে। আমি যদি আরো কিছু ডুপ্লিকেট মাঝখানে আনি, শেষে আমি 2 3 এরকম দিলাম, 5 দিলাম। সো এলিমেন্ট হয়ে গেছে 3 3 6 8টা। সো এটা যদি দেই তাহলে এই যে, আর এখানে একটা জিনিস বুঝে আমরা কি বুঝতে পারছি, আচ্ছা 5 আগে দিলে 5। তো দেখো আর একটা জিনিসও চেক করে ফেলছি, দেখছো যে 5 আমি আগে দিয়ে রাখছি, যাতে বোঝা যায় যে এই 5 এটা যে সেট যে অটোমেটিকলি সর্ট করে ফেলে। তো ওই ইনপুট নেওয়ার সময় কিন্তু সর্ট করে ফেলছে, যেমন 0 নিছে, 1 নিছে, এই 1 নেয় নাই, 2 নিছে, 5 নিছে, এরপরে 3 নিছে, কিন্তু 3 কিন্তু আগে বসায় ফেলছে, তার মানে সর্ট করে ফেলেও। তার মানে আমার আর নতুন করে সর্ট করার দরকার নেই, এখন জাস্ট এই এলিমেন্টগুলো আমার ভেক্টরে রাখলেই হবে, এই যে ভেক। সো ভেক্টরে পুশ করা, ভেক্টরের ভিতরে রাখা কি হবে, পুশ ব্যাক বা এম প্লেস ব্যাক, দুইটা ফাংশন আছে এর ভিতরে ঠিক আছে। সো এই এলিমেন্টগুলোকে আমি ভেক্টরে রাখতেছি। সো ভেক্টরে রাখলাম, পুশ করে দিলাম। এখন ভেক্টরটা ইটারেট করব। ভেক্টরটা ইটারেট করার জন্য প্রত্যেকটা ইন্ডেক্স অ্যাক্সেস করে দেখবো যে পরেরটা নেক্সট এলিমেন্টটা যে এলিমেন্টটাতে আছে সেইটার পরের ভ্যালুটা আসলে নেক্সট এলিমেন্টে আছে কিনা, মানে +1টাও এলিমেন্টে আছে কিনা, এইভাবে চেক করবো, ঠিক আছে। সো এইটার জন্য আমার কিন্তু ইন্ডেক্স যেহেতু লাগবে, তার মানে রেঞ্জ বেসড লুপ নিয়ে আমার লাভ নাই। এটা আমার সাইজ নতুন করে আই থেকে শুরু করতে হবে, 0 থেকে শুরু করতে হবে। সো আমার ভেক্টরের সাইজ এখানে কমে যাবে, কারণ আমার ইউনিক এলিমেন্টগুলো বাদ চলে গেছে। সো আমি একটা এন নতুন করে নিয়ে দিব, বা এসআই সাইজ করে দিব। সো ভেক্টর ডট সাইজ দিলে ওর সাইজ কত হয়েছে এটা এর ভিতরে চলে আসবে। সো এটা চাইলে আমরা সেট সাইজ এসটি ডট সাইজ দিলেও একই জিনিস আসতো, কারণ সেটের সাইজ তো ওইটাই হয়ে আছে। আমি এখন এটা ইটারেট করব। 0 থেকে এন পর্যন্ত করা উচিত না, কেন না, কারণ প্রত্যেকটা এলিমেন্টের কাছে যে আমি পরের জনকে দিয়ে জিজ্ঞেস করব। সো পরের জনকে যদি জিজ্ঞেস করি, তার মানে শেষের যে যে আছে তাকে তো ওর পরের কাউকে জিজ্ঞেস করতে দিতে দেওয়া যাবে না, তার মানে তখন কিন্তু আউট অফ বাউন্ড ও অ্যাক্সেস করে ফেলবে। মানে শেষের জন যদি আবার জিজ্ঞেস করে যে আমার পরে কে আছে তাকে একটু দেখি, তো সেটা তো ওর মেমোরিতে নাই, সেটাতে একটা গার্বেজ ভ্যালু প্রডিউস করবে বা আউট অফ বাউন্ড এক্সেপশন ক্রিয়েট করবে। সো এটা চাইলে এভাবেই হ্যান্ডেল করা যায়।
আগ পর্যন্ত নিব, অথবা এরকম ভাবে করা যায়, এটাকে 1 থেকে শুরু করব। সো 1 থেকে শুরু করে আগের জনের কথা জিজ্ঞেস করব যে আগের জন আমার চেয়ে এক ছোট কিনা। সো ইফ ভেক অফ আই এর মতো করে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। ভেক্টর অফ আই ইকুয়াল ভেক্টর অফ আই মাইনাস 1 প্লাস 1। দেখো কন্ডিশন কোনো বুঝছো কিনা। পরের জনকে জিজ্ঞেস করছি যে তোমার আগে যে আছে সে কি তোমার চেয়ে এক কম কিনা, মানে আগের জনের সাথে এক যোগ করলে তুমি হও কিনা, এটা এটা বোঝায়, ঠিক আছে। সো এটা যদি হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি একটা মিল পাইছি, সো সিকোয়েন্সের সাইজ আমি বাড়াই দিব। সো আমার ধরো কারেন্ট একটা জিনিস ভেরিয়েবল, তার সাইজটা বাড়াই দিব। আর যদি মিসম্যাচ হয় যে ওর পরে ওর চেয়ে বড় নাই, তখন তো আমার রিসেট করতে হবে, তাই না, কাউন্টার রিসেট করতে হবে, সিকোয়েন্স ব্রেক করছে, সো নতুন একটা সিকোয়েন্স পাবো। সো কারেন্ট ইকুয়াল টু 0 দিয়ে শুরু করবো আবার। সো কারেন্ট ইকুয়াল টু 0। আর আর এটা চাইলে এলস এর ভিতরেও দেওয়া যায়, অথবা এলস এর ভিতরে দিলেই বেটার হয়, একবার চেক করে। বাইরে দিলেও সমস্যা নাই, কোড দেখতে ক্লিন লাগে। এটা হলো যে যখন 0 হয়ে গেল, 0 হওয়ার আগে আমি যেটা করব, যে আমার তো ম্যাক্সিমাম সিকোয়েন্সটা সাইজ বলতে হবে, যে কনসিকিউটিভ সিকোয়েন্স যেটা সাইজ সবচেয়ে বড়। সো এই আউটের ভিতরে আমি এরকম রাখবো কারেন্ট আউট। সো এটা জাস্ট যে কম্পেয়ার করে ম্যাক্সিমাম ক্যালকুলেট করে আর কি ওর ভিতরে অ্যাসাইন করে দেয়। এই জিনিসটার কাজ একটু চিন্তা করলে বুঝতে পারবা, আমি আর ডিটেইলে এক্সপ্লেন না করি। আচ্ছা, সো দিস শুড ওয়ার্ক। শেষ পর্যন্ত আমার আউটের ভিতরে আমার আউটপুটটা থাকবে, আউটের ভিতরে আউটপুটটা থাকবে তার চেয়ে এক বেশি আসলে আউটপুট করা লাগবে, কারণ সিকোয়েন্স সাইজ তো একটা বেশি হবে। আচ্ছা, শেষে একটা চেক মারা উচিত। সো এখানে 4 আসছে, সো 0 1 2 3, সো 4 সাইজ। সো আমার ম্যাক্স হলো 4। সেগুলো সবগুলো দিয়ে টেস্ট করে আবার দেখি একবার। 1 4 1 3 4 3, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন, এটা দেখি কয়জন আছো। আচ্ছা তোমরা দুজনই আছো, যে আগে অ্যান্সার দিতে পারবা আমি তাকে একটা চকলেট খাওয়াবো, ঠিক আছে। এটা হলো, আমি এই লাইনটা দুইবার কেন লিখছি, শেষে এসে আরেকবার কেন লিখলাম। আমি তো এখানে একবার এই লাইনটা লিখছি, সো লুপের শেষে এটাকে আবার কেন লিখছি। জি ভাইয়া, এখানে সবার শেষে যেটা আছে, হুম সবার শেষেরটা কিন্তু লুপের মধ্যে চেক হচ্ছে না। যদি সবার শেষেরটা ম্যাক্স হয় তখন এটা বাইরে চেক করা লাগবে, এই হুম জন্য। হুম। আচ্ছা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা তাহলে এটা দুইবার না, যদি না লিখতে চাই তাহলে কি করা উচিত। কি করা উচিত যদি দুইবার, মানে তোমার যে কোয়েশ্চেন অরিজিনাল কোয়েশ্চেন পারছো, এটা জাস্ট এক্সটেন্ডেড একটা কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা দুইবার যদি না করতে চাই তাহলে আমরা আসলে এখানে এখানে চেকটা না দিয়ে আমার চেকটা যদি জাস্ট লুপের শেষে দিতাম, যে প্রত্যেকবারই চেক হচ্ছে, কারেন্ট আপডেট হোক বা না হোক, বা কারেন্ট 0 হোক বা না হোক, এইটা, ঠিক আছে। এইটা দিলে আসলে নিচে না দিলেও হবে, কারণ প্রত্যেকবারই তো আমি এটা চেক করতেছি, এটা তো ম্যাটার করবে না, ঠিক আছে। এবার প্রিন্ট করলেও সেম থিং আসবে। আচ্ছা, তো এটা সাবমিট কি দিতে পারবো, চেকিং শেষ হয়েছে, মানে সিস্টেম চেক শেষ হয় নাই, সাবমিট দেওয়া যাবে না মনে হয়। কিন্তু সলিউশনে যে এটাই সিম্পল একটা সলিউশন এটা, ঠিক আছে। সলিউশন নিয়ে কারো কোশ্চেন যদি থাকে বলতে পারো। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ। এখানে আসলে কোডটা কোথা থেকে শুরু হয়েছে কোথা শেষ হয়েছে বুঝতে পারছি না। আচ্ছা তোমার অন্য কিছু অনেক দেখতে কিছু হবে না, জাস্ট হলো এইটুক।
ঠিক আছে, জাস্ট এইটুকু যে সলভ ফাংশনের ভিতরে আসলে একটা টেস্ট কেস হ্যান্ডেল করার কোডটা লেখা হয়। ঠিক আছে, একটা সিঙ্গেল টেস্ট কেস, যেমন এই যে এটা একবার রান করবে এই সলভের ভিতরে। তো এখান থেকে শুরু, এখানে শেষ। আর বারবার যে টেস্ট কেস নতুন একটা, যেমন এখানে তো 6টা টেস্ট কেস, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য তো আমি আবার লুপ চালাইতে পারবো না, মানে লুপ চালাইতে যাই তো দেখতে খারাপ লাগতো। সো প্রত্যেকটার যদি লজিক একই, সো শুধু ওই লজিকের কোডটা এখানে লেখা, আর টেস্ট কেস হ্যান্ডেল করার জন্য মেইন ফাংশনে লেখা আছে। ঠিক আছে, এটা যে যেভাবে করে। সো এটা এই প্রসিডিউরটা আমার কাছে সোজা লাগে, কন্টেস্টও আমরা এভাবে করি, এটা ইমপ্লিমেন্ট করাও সোজা। এরপরে এটার কাজও আছে কিছু, যেমন এই যে এখানে ইনপুট আউটপুট যে টেক্সট আকারে দেখাচ্ছে, টেক্সট ফাইল আকারে, সো সবই এখানে হ্যান্ডেল করতেছি ইজিলি। সো যার কারণে আমি এটা ফলো করি। অনেকে সাবলাইমে বিল্ড সিস্টেম করে নেয়, অনেকে কোড ব্লকসেই করে। কোড ব্লকসের ঝামেলা হলো ওই যে ওই তোমার কনসোলটা যে চলে যায়, এটা একটা প্যারা। সো এখানে তো বারবার দেখতে পারো, এখানে ডিবাগিং করাও ইজি, মাঝখানে তুমি ইনপুট চেঞ্জ করে দিবা, এটাও ইজি। তো ওভারঅল এই সুবিধাটা দেয় আসলে, এই জন্যই। সো এই সাবলাইমের এটা অনেকভাবেই করা যায়, বিল্ড সিস্টেম দিয়েও করা যায়, কিন্তু এটা মানে এভাবে করাটা একদম ইজি। তো জাস্ট এক ফাইল ক্রিয়েট করলেই হয়। সো কন্টেস্ট টাইমে যে বিল্ড সিস্টেম তো করার টাইম থাকে না, যে এটা করে এই টেমপ্লেটটাই আমরা ইউজ করি। বুঝতে সো এখানে আর কিছু কোডটা দেখার দরকার নাই আপাতত, জাস্ট এইটাই হলো মেইন কোডটা, এই পার্টটা। কোডটা একটু মানে পেতে পারলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু চিন্তা ভাবনা করলাম আর কি। আচ্ছা আচ্ছা সো আচ্ছা আচ্ছা, আমি এই কোডগুলা ক্লাসের শেষে আমি দিয়ে দিব নি। ঠিক আছে, একটু ক্লাসের শেষে আরেকবার মনে করো, দিয়ে দিব নি। আচ্ছা, সো আমরা সি এর সলিউশনটা এতে রাখলাম। আচ্ছা, সো এমনি এইখানে ইমপ্লিমেন্টেশন আরেকটু হয়তো এক দেখাতে যে কোড বুঝে যাওয়া, এটাও তো আমি এক্সপেক্ট করি না, কারণ আমি নিজেও এক দেখায় সবার কোড তো বুঝবো না। সো তোমরা কোডটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো আশা করি। ঠিক আছে, আচ্ছা, কিন্তু বেসিক আইডিয়া আশা করি বুঝতে পারছো, প্রবলেমটা সলভের পিছনে বেসিক আইডিয়াটা। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং প্রবলেম ছিল। এই প্রবলেমটা পড়ছিলা তোমরা? জি ভাইয়া, আচ্ছা ট্রাই করছি। আচ্ছা প্রথমে ভুল করছিলাম, একটা প্লাস দেই নাই। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে মাথায় আসছে, প্লাস দিছি। তবে ওটা 35 নাম্বার টেস্ট কেসে আটকে গেছি। রং অ্যান্সার আসছে নাকি টিএলই? হ্যাঁ, রং আনসার আসছে। রং অ্যান্সার আসছে 35 নম্বরে? হ্যাঁ, 35 নাম্বার টেস্ট, না তাইলে ইয়া, হয়তো তুমি দ্বিতীয় যে টেস্ট কেসে 35 নাম্বার ইয়েতে। লং লং দিছো। না ভাইয়া। লং লং এটাতে দেওয়া লাগবে, কিন্তু এক্সিড করতে পারে। ও আচ্ছা, হতে পঁয়ত্রিশ পারে। নম্বরে যখন দেখবা যে অনেক শেষে যে এরকমই করে, তখন দেখবা তখন লজিক্যাল ইরোর আসলে ওইখানে নাই বলা যায়। তো এখানে হয়তো কোনো যে লং লং এর ব্যাপার স্যাপার আছে, বা কোনো কারণে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হচ্ছে। সো এটা, সো মানে পঁয়ত্রিশ দ্বিতীয় টেস্ট নাম্বার সো কেসে আমি গেস 35 নাম্বার করতেছি ইয়েতে। ওইখানে লং লং এরই ভেজাল আসলে। না না ভাইয়া, পরে দেখছি আসলে দ্বিতীয় টেস্ট কেসে 35 নাম্বার, মানে যে অপশনটা ছিল ওটা। ও ও আচ্ছা, ডিটিও কে টেস্ট কেসে 35 নাম্বার। ও আচ্ছা, হ্যাঁ, ও আমি ভাবছি যে একসেপ্ট করছে 35 নাম্বার টেস্ট কেস। মানে দ্বিতীয় টেস্ট কেসে 35 নম্বরে ও যে আচ্ছা আচ্ছা লাইনটা আচ্ছা, ছিল, তাইলে ওটা লজিক্যাল দেখা ইরর যায় আছে। নাই। দেখা যায় নাই, না হলে একটু বুঝতে পারতাম। হ্যাঁ, লজিক্যাল ইরর আছে, কিন্তু সেটাও বের করা যায় একটা একটা চালাকি করে, বুঝছো? কিছুদিন আগে আমি এটা ট্রাই করছিলাম, সেটা হলো যে তুমি যদি তোমার কোডে কন্ডিশন দিয়ে রাখো, মানে 35 নাম্বার ইনপুট তো তুমি দেখতে পারতেছো না। সো তুমি যদি এটা লেখো যে ইফ টেস্ট কেস নাম্বার ইকুয়াল ইকুয়াল 35, তখন ইনপুটটাই তুমি প্রিন্ট করবা। সো তোমার তখন হলো এই যে সাবমিট দেওয়ার সময় যখন বলে যে আপনার এটা ভুল, তখন হলো ওখানে দেখায় না যে আপনার আউটপুট এটা ছিল, অরিজিনাল আউটপুট এইটা। তো তোমার আউটপুটটাতে ওদের ইনপুটটা দেখতে পারবা তখন, বুঝছো? তো তখন অনেক পরের টেস্ট কেসও এভাবে বের করা যায়,
কিন্তু আমি রিকমেন্ড করতেছি না, যদি না অনেক খুঁতখুঁতানি থাকে, যেমন আমি কিছুদিন আগে একটা প্রবলেমে এরকম করছিলাম। আচ্ছা, তো এইভাবে দেখা যায় যেটা normally দেখা যায়। আচ্ছা, তো এই প্রবলেমটাতে একটু ব্যাপার আছে। হুম। এই প্রবলেমটাতে একটু ব্যাপার বলতে একটা ছোট একটা টেকনিক লাগে, যেটা অনেক আহ, অনেক প্রবলেম ইউজ করা যায়। টেকনিক বলতে একটা ট্র্যাকিং, এক টাইপের ট্র্যাকিং রাখা লাগে যে কখন কি হচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটাতে যেটা বলছিল বেসিক্যালি, আমি যেহেতু ক্লাস রেকর্ডিং হচ্ছে আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এই প্রবলেমটাতে বলছিল যে আমার কাছে ইনিশিয়ালি একটা অ্যারে আছে, আমি এখান থেকে কপি করে আনি। উম, আচ্ছা, একটু বড় বানাই, একটু 3 5 5 6 এরকম একটা অ্যারে আছে। সো আমার ইনস্ট্রাকশন আছে, বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো কেমন, যে যে কোনো একটা ইন্ডেক্স বলে দেয়, আর বলে দেয় যে এই ইন্ডেক্সের সাথে এত যোগ করো। সো কথার কথা এখানে 6 যোগ করতে বলছে, আমার 6 যোগ করে এটাকে 7 বানাইতে হবে। এখানে এরপরে 5 যোগ করতে বলতেছে, এখানে 4 যোগ, আবার ধরো এখানে 10 যোগ, এরকম যোগ করে করে আমার অ্যারেটা আপডেট হচ্ছে। সো প্রত্যেকটা নাম্বার একদম অরিজিনাল অ্যারেকে চেঞ্জ করবে, মডিফাই করবে। কিন্তু ঝামেলা হলো আমার পিসির ক্যাপাবিলিটি কম। কম হওয়ার কারণে আমার পিসি বড় বড় যোগফলগুলো হ্যান্ডেল করতে পারে না। সো ওখানে একটা লিমিটেশন দেওয়া আছে, যে ধরো 20, এই এর জন্য বলছে 20 লিমিটেশন। মানে কোনো নাম্বার যদি 20 এক্সিড করে, তাহলে ফুল অ্যারেটা রিসেট হয়ে যায়। যত অপারেশন করছি এ পর্যন্ত সবগুলো রিসেট হয়ে যাবে, মানে অরিজিনাল অ্যারে যেটা ছিল সেটা আবার চলে আসবে। ঠিক আছে, এরকম একটা জিনিস হবে। এখন তোমার প্রোগ্রাম আবার শুরু থেকে শুরু হবে না, তোমার প্রোগ্রাম যেখান থেকে ক্র্যাশ করছে সেখান থেকে আবার শুরু হবে। ধরলাম যে 6 5 4 10, এবার ধরো এখানে বলছে যে 7 অ্যাড করতে হবে। সো এটাতে 6 হয়ে গেছিলো, 16 হয়ে গেছিলো, 16 আর 7-এ 23 হয়ে গেছে। সো এখানে আমার প্রোগ্রাম ক্র্যাশ করবে, ক্র্যাশ করে সব আবার রিসেট হয়ে যাবে। এরপরের ইনস্ট্রাকশন থেকে আবার শুরু হবে। সো এরপরে ধরো আবার বলছিল যে 6 অ্যাড করতে হবে, এটার সাথে এর সাথে 7 অ্যাড করতে হবে। সো যেহেতু 4টা বাদ হয়ে গেছে, সো 7 কিন্তু 5-এর সাথে অ্যাড হবে, যোগফলটা আর থাকবে না, নতুন যোগফলটা। সো এটাই বেসিক্যালি করে তোমাকে বলতে হবে যে শেষ পর্যন্ত সব অপারেশন শেষে তোমার অ্যারেটা কি হইলো সেটা তোমার আউটপুট দিতে হবে। সো বেসিক একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ হলো এরকম, যে অরিজিনাল অ্যারেটা ধরো তুমি রেখে দিবে এক জায়গায় আলাদা করে, আর ওটারই কপি একটা ক্রিয়েট করবা। যত আপডেট হবে কপি আপডেট করতে থাকবা। আর যখনই এরকম একটা ওভারফ্লো ক্রিয়েট হবে, তখন ওই মডিফাইড যে অ্যারেটা সেটাকে রিসেট করে দিবা। কীভাবে রিসেট করবা? একটা লুপ চালাবা, লুপ চালায় ওকে অরিজিনাল অ্যারে যেহেতু তোমার কাছে সেভ আছেই, সেটা সমান করে দিবা। কিন্তু ঝামেলা কি হবে? ঝামেলা হবে যে তোমার যে লুপ চালায় যে সমান করতেছো, তোমার সেখানে কমপ্লেক্সিটি ও অফ এন। ঠিক আছে, এখন তো বলতে পারো যে ভাই আমি ভেক্টর দিয়ে করবো, ভেক্টরে ডিরেক্টলি অ্যাসাইন করা যায়। কারণ নর্মাল অ্যারেতে একটা অ্যারে আর একটা অ্যারের উপরে অ্যাসাইন করা যায় না, কিন্তু ভেক্টরে যায়। ভেক্টর একটা ভ্যারিয়েবলের মতো যেহেতু কাজ করে, একটা ভেক্টর ইকুয়াল টু আর একটা ভেক্টর দিয়ে দিতে পারবা। তো সেটা দেখে মনে হয় যে তাহলে তো এটা মনে হয় কমপ্লেক্সিটি কম, তো না, সেটারও কমপ্লেক্সিটি ও অফ এনই হবে। ঠিক আছে, সো আমার ওরা বলে দিয়েছে যে আমার অপারেশন সংখ্যা হবে, মানে কয়টা অপারেশন করতে হবে সেটা হবে হলো এমটা, যেটার ভ্যালু 10⁵ পর্যন্ত হতে পারে। সো 10⁵, আবার অ্যারের সাইজই 10⁵। সো প্রত্যেকবার যদি এমন ভ্যালু দিয়ে দেয় যে প্রত্যেক স্টেপেই রিসেট হচ্ছে, ওভারফ্লো হচ্ছে, সো প্রত্যেকটা ওভারফ্লোর জন্য তুমি আবার পুরো অ্যারেকে রিসেট করতেছো, যেটার জন্য ও অফ এন কমপ্লেক্সিটি লাগতেছে। সো 10⁵× 10⁵, এটা হলো রিসেটের কমপ্লেক্সিটি, আর এটা হলো প্রত্যেকটা অপারেশনের জন্য আসতেছে। সো হয়ে গেছে 10⁻10। তার মানে এই আমাদের যে ব্রুট ফোর্স সলিউশন, এটা এখানেই আমার বাদ হয়ে যাচ্ছে, টাইম কমপ্লেক্সিটিতে আর আটতেছে না। সো আমার এখানে তাহলে কি করা যেতে পারে? আমার এখানে হয় এই অপারেশনটাকে অপটিমাইজ করতে হবে, অথবা এই অপারেশনটাকে। এই অপারেশনটা ছিল আমার হলো প্রত্যেকটা আইটেম ইটারেট করে সেটাকে আপডেট করা, প্রত্যেকটা যোগফলগুলা করা। আর এই অপারেশনটা ছিল আমাদের হলো এই যে অ্যারেটাকে রিসেট করা। সো
আমি আমি যেভাবে সলভ করছি, আমি প্রথমে ভাবছি যে আচ্ছা আমি কোনোভাবে, যেহেতু যোগই হচ্ছে, আমি যোগগুলাকে কম্বাইন করে করে আমি ছোট করে ফেলবো, মানে একই যোগ একই এলিমেন্টের উপরে যোগগুলাকে আমি ধরো একসাথে করে ফেলবো, যে শুধু এত পুরো অ্যারের শেষে এত যোগ করতে হবে। মানে আমি প্রথমে এটাকে অপটিমাইজ করতে নিছি, ধরো যোগগুলা, যোগের অপারেশনটা। সো এটাকে অপটিমাইজ করলে ঝামেলা হয় কি, যে অবশ্যই এটা সিঙ্কে থাকবে না। যেমন তোমার ধরো 23 হওয়ার পরে তো একটা ওভারফ্লো হয়ে এগুলো বাদ হয়ে যাবে। এখানে ধরো আরো অপারেশন আছে, 3 যোগ করা লাগবে। সো তুমি যদি ওভারফ্লো সবগুলা ক্যালকুলেট যোগ করে দেখো যে ওভারফ্লো হবে, তো তখন তোমার 3ও বাদ হয়ে যাবে, তখন ওই ব্যাপারটা থাকতেছে না, এই আইডিয়ার সাথে খাপ খাচ্ছে না। সো এটা তাহলে অপটিমাইজ করে বা এটা আসলে ছোট না করাটাই উচিত, বা তাও এটাকে আরেকটু অপটিমাইজ করা যায়, কিছু কিছু অপারেশন দুই দিকে না যায়। সো আমরা যেটা আমাদের এখানে করা উচিত বা যেভাবে সলভটা আসে সেটা হলো এই যে রিসেট করার অপারেশনটা, যেটাকে আমরা প্রত্যেক ওভারফ্লোতেই আমরা রিসেট করে ফেলতেছি, এইটা কোনোভাবে অপটিমাইজ করা। আমরা রিসেটটা মাত্র বলছিলাম যে একটা লুপ চালাই দিব, লুপ চালাই দিয়ে অরিজিনাল এক জায়গায় সেভ রাখছি সেটা সমান করে দিব, এভাবে আমরা রিসেট করতে চাচ্ছিলাম। সো এভাবে রিসেট করার কমপ্লেক্সিটি আছে ও অফ এন। সো আমরা এটাকে, এই রিসেটিং অপারেশনটাকে আমরা ছোট বানাবো, ঠিক আছে? রিসেট করার অপারেশনটাকে আমরা ছোট করব। কিভাবে ছোট করব সেটা একটু দেখি। আচ্ছা, এখন পর্যন্ত যা বলছি এর মধ্যে কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এই রিসেটিং অপারেশনটাকে আমরা ছোট করব। সো আমরা এই অ্যারেটার উপরেই কাজ করতে থাকি। সরি। আচ্ছা, সো আমরা একে একে অপারেশনগুলো একটু লিখি ভেঙে ভেঙে। আচ্ছা, এটার সাথে ধরো প্রথমে 5 অ্যাড করছে, এটার সাথে 7 অ্যাড করলো, এটার সাথে 10। এটা আমার আমার এখন আমরা অপারেশন কমানোর জন্য আমরা এটা বলে দিই যে লিমিট 15, 15কে এক্সিড করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, সেটার সাথে 2 অ্যাড হইলো, এর সাথে 3 অ্যাড হইলো। সো এখানে একটা এক্সিড হইছে। এক্সিড হইলে আমাদের এক্সিড হওয়ার সময় তো রিসেট করে ফেলা উচিত, আমাদের প্রিভিয়াস আইডিয়া ওয়াইজ। রিসেট করলে সেই কমপ্লেক্সিটি ও অফেন ফুল রিসেট যদি করি, কিন্তু দেখো এখানে অনেক একটা ফুল রিসেট করলে এখানে একটা রিডান্ডেন্ট কাজ হবে, সেটা হলো অনেক এলিমেন্ট কিন্তু আপডেট হয়ই নেই, এগুলোতে তো আমরা কিছু করিই নেই। সো এখানে যদি আবার 6 অ্যাসাইন করি, 5 অ্যাসাইন করি, 1 অ্যাসাইন করি, তাহলে সেটা তো রিডান্ডেন্ট ব্যাপার স্যাপার হয়ে গেল, সেটা তো আমার করা উচিত ছিল না, না করলেও হইতো। তার মানে কোন এলিমেন্টগুলোকে রিসেট করা লাগবে সেটা আমি যদি ট্র্যাক রাখতে পারতাম তাহলে আমার সুবিধা হইতো, সিলেক্টিভভাবে আমি রিসেটিং করতে পারতাম। যেমন আমাদের ধরো কাউন্টার রাখছে যে এটা রিসেট, যেমন এটা আপডেট হয়েছে, এটা আপডেট হয়েছে, এটা তো আপডেট হয়েছিল, এটাই ওভারফ্লো ঘটাইছে, এটা আপডেট হয়েছিল। সো আমরা যদি কোনোভাবে ট্র্যাক রাখতে পারতাম যে কোনগুলো আপডেট হয়েছে, শুধু সেগুলা যে আমরা রিসেট করব, তাহলে একটা সুবিধা হইতো। সো সেগুলো যে আমরা জাস্ট সেগুলো রিসেট করব। এখন সেখানেও একটু ভেজাল কিন্তু আছে। আমরা যদি এরকম ট্র্যাক রাখতে চাই যে কোনগুলা রিসেটের, সেগুলো ট্র্যাক রাখবো, সেগুলোতে আবার তোমার ইটারেট করতে হবে যে এইগুলায় যাব, যে এইগুলো রিসেট করাবো, রিসেট করে আবার অপারেশনে ফিরবো। তো এখানে এখানে কি ঝামেলা ক্রিয়েট হইতে পারে কি হবে না বলো তো দেখি? আমরা যদি ট্র্যাক রাখি যে কোনগুলা আপডেট হইলো মাত্র, সেটা আমি কোনোভাবে স্টোর করে রাখছি, একটা ভেক্টরে হোক বা কোনো কিছুতে হোক, সেটা আমি স্টোর করে রাখছি। এখন এটা আমি হলো ভাইয়া, হুম, জি ভাই, এটা ট্র্যাক করতে গেলে আসলে ইন্ডেক্স নাম্বারটাও রাখতে হবে, এটা তো একটু হ্যাঁ, ট্র্যাক ঝামেলা। করতে আসলে ইন্ডেক্স নাম্বারই রাখবো। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার আমি কোনো ভেক্টর বা অন্য কোনো ডাটা স্ট্রাকচার আমি রাখলাম, রাখার পরে সেটা যখন ঝামেলা আসলো, আমি তখন ওগুলো ওই ইন্ডেক্সগুলাকে আমি রিসেট করব, ঠিক আছে?
আইডিয়াটা ক্লিয়ার, তবে কিভাবে ইমপ্লিমেন্টেশন করব সো এটা ধরো আর কি। আমি ভেক্টরে একটা ভেক্টর নিয়ে নিলাম, ভেক্টরের ভিতরেই আসলে আমি ইন্ডেক্সগুলো রাখতেছি। সো যখন যে একটা আপডেট হচ্ছে সেই আপডেটের ইন্ডেক্সটা আমি রাখলাম ভেক্টরে, আর একটা ইন্ডেক্স আপডেট হলো ভেক্টরে রাখলাম, এভাবে জমাচ্ছি। যখন একটা ওভারফ্লো হইলো, আমি ওই ভেক্টরের ভিতরে যারা যারা আছে সবাইকে আমরা কি করব, রিসেট করে দিব, রিসেট করে দিব। যারা যারা আছে। সিম্পল একটা অপারেশন, ঠিক আছে। আচ্ছা, সো এখন কথা হলো যে একটা এলিমেন্ট দুইবার মডিফাই হয়েছে, ধরো আমি আর এখনো ওভারফ্লো হয় নাই কিন্তু এটা দুইবার মডিফাই হয়েছে। সো আমি যদি ভেক্টরে রাখতে যাই তখন 5 তো দুইবার আসবে, ভেক্টরে 5 কিন্তু দুইবার যাবে, কারণ ও যে অলরেডি ভেক্টরের ভিতরে আছে সেটা তো আমি জানি না, সেটা চেক করাইতে গেলে আবার ঝামেলা যে হ্যাঁ, ডুপ্লিকেট এটাও ঠিক। হচ্ছে কি না। সো ধরলাম যে হ্যাঁ ভেক্টর আমি ইউজ করবো না, আমি সেট ইউজ করব ইউনিকনেসের জন্য, ঠিক আছে। ইউনিকনেসের জন্য আমি সেট ইউজ করব। সো সেট ইউজ করলাম ইউনিকনেসের জন্য, যখন ঝামেলা হইলো আমি যখনই ওভারফ্লো হইলো তখন আমি সেটের ভিতরে যারা যারা আছে সবাইকে রিসেট করে দিচ্ছি, এরপরে আবার কন্টিনিউ করতেছি। সো এইটা আসলে পসিবল কি না সেটা দেখার জন্য আমরা একটু টাইম কমপ্লেক্সিটি একটু হিসাব করি। টাইম কমপ্লেক্সিটি আমরা হিসাব করি, দেখো আমার অপারেশন যতগুলা আছে, দেখো আমাদের মডিফাইড এলিমেন্ট যতগুলা, মডিফাইড এলিমেন্ট আমরা রাখবো হলো সেটের ভিতরে, তাহলে সেটের সাইজ সর্বোচ্চ কত হইতে পারে, এম হইতে পারে, কারণ অপারেশন হলো এমটা। ধরি যে সব অপারেশন করতেছি করতেছি একদম শেষে যে আমার হলো ওভারফ্লোটা হবে, তার মানে সেটের ভিতরে সর্বোচ্চ আমার m-1টা জিনিসই থাকবে। মাঝখানে যদি ডুপ্লিকেট অপারেশন হয় সেটা আরও কমে যাবে, m-1 এর চেয়েও আরও কম হবে। এরপরে জাস্ট একবার সেটটা ইটারেট হবে লাস্ট পজিশনে, যে তখন আমি সবগুলোকে রিসেট করে দিব। সো একটা সেটের ভিতরে ইনসার্ট করতে গেলে সেটের আমার ইনসার্টের জন্য আমাদের একটা সেটের কমপ্লেক্সিটি ও অফ 1, ইনসার্ট করতে গেলে কমপ্লেক্সিটি ও অফ 1 যতটুকু মনে পড়ছে ইনসার্ট লগ এন না, মনে হয় 1ই হওয়ার কথা। অর্ডার সেটে, নর্মাল সেটে ও অফ 1, অর্ডার সেটে হলো ও অফ লগ এন। সো সো আচ্ছা ধরলাম আমরা ও অফ লগ এন ইনসার্ট করতে গেলে ও অফ লগ এন। সো এই কেসে ও অফ লগ এম। সো ইনসার্টের অপারেশনটা হবে হলো এম বার এতবার, আবার রিড করবো পুরোটুক, সেটা রিড করতেও আবার হলো ফুলটা যেহেতু রিড করবো প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতেও আবার এই কমপ্লেক্সিটি লাগবে, তার মানে আবার এটা, সো দুইবার লাগবে। সো দুইবার ম্যাটার করে না, তাহলে এম ইন্টু ও অফ লগ এম, ঠিক আছে, এইটা আসবে। আচ্ছা, সো আমার যদি এমন হয় যে একটু পর পর রিসেট হচ্ছে সেখানেও সমস্যা নাই, কারণ সেট তো আমি যখন বিল্ড করব সো তখনই তো আসলে মডিফাই যারা যারা হচ্ছে তাদেরকে আমি জাস্ট সেটে রাখবো, সো সেট বারবার ক্লিয়ার হইতে থাকবে। সো এইটা কাজ করতে পারে, ঠিক আছে, এটা কাজ করতে পারে। সেটার কমপ্লেক্সিটি আসলে হবে হলো এই ফুল ইটারেশন, প্রত্যেকটা এলিমেন্ট ইটারেট করব যেখানে ও অফ এনটা প্রত্যেক ইটারেশনে আমি হলো একটা মডিফিকেশন হচ্ছে, তার জন্য এরকম একটা কমপ্লেক্সিটি আসবে ও অফ লগ এন, এনই ধরতেছি কারণ এম আর এন তো একই সাইজ, ও অফ লগ এন। আর সবার শেষে যে বা প্রত্যেকটা স্টেপের একটু পরে পরে যে আবার বড় একটা ইটারেশন হইতে পারে সেটের উপরে, যেটা হলো এন ইন্টু আবার ও অফ লগ ইন। যেটা বেশি হবে না, এন এর ভ্যালু কম হলে সেটাও কমে যেতে পারে, বা একটু পর পর হলেও সেটা কমে যাবে। আচ্ছা, সো এইটা কাজ করতে পারে এন ইন্টু, সো এটার কমপ্লেক্সিটি আমরা বলি হলো এন লগ এন, ঠিক আছে, ও অফ এন লগ এন, মানে আমরা মাত্র যে সলিউশনটা বললাম সেটার কমপ্লেক্সিটি এইটা। সো এভাবে আসলে হইতে পারে, ওটা বাইরে হবে, সরি, ও অফ এন লগ এন কমপ্লেক্সিটি। সো এই সেট দিয়ে এটা আসলে পসিবল মেবি। সো সেট ছাড়া এটা আসলে, সেট ছাড়াও করা যায়, ও অফ এন এ করা যায়, ঠিক আছে, মানে কমপ্লেক্সিটি আর একটু কমানো যায়। সো সেটা সলিউশনটা একটু দেখাই।
সেটার সলিউশনটা কিভাবে হয় সেটা হলো উম, আচ্ছা ওইটাতে আমরা একটা অ্যারেতে বলি যে মডিফিকেশন, আচ্ছা হ্যাঁ, ওইটাতে আমরা যেটা করি, আমরা একটা অ্যারে নিই, ফাঁকা একটা অ্যারে নিই, ঠিক আছে? ওই অ্যারেতে শুরুতে 0 0 থাকে, একটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা এই একই সেম সাইজের একটা অ্যারে থাকে। এই অ্যারের ভিতরে যা রাখবো সেটা হলো ওই এলিমেন্টটা কয়বার রিসেট হয়েছে, কয়বার রিসেট হয়েছে সেটা রাখবো। তো সেটা কাজ করবে কীভাবে দেখো, ধর এই অপারেশনগুলো আমি প্রথম থেকে আবার পারফর্ম করি। 5 বারসে আপডেট করে ফেললাম, আমার অ্যারেটাই আপডেট করে ফেললাম। অরিজিনাল অ্যারে আমি আর একভাবে রেখে দিছি আরেক জায়গায়, সেটা তো সেভ রাখবই রিসেট করার জন্য। 7 রাখলাম, মানে 7 যোগ করলাম, 10 যোগ করলাম, 2 যোগ করলাম, আবার 2 যোগ করলাম, এখানে কিন্তু এখনও চেঞ্জ হয় নাই। এখানে এসে আমি 3 আবার যোগ করতে গেছি। 3 যখন যোগ করতে গেছি তখন আমার রিসেট করা লাগবে, তাই না? আমার এখানে সাইজ ছিল 15, সো 16 হয়ে গেছে, রিসেট করা লাগবে। এখন আমি এটাকে রিসেট করে দিলাম, এটাকে আবার এই সবগুলো অপারেশন মুছে দিলাম, যেগুলো অপারেশন কিছুই করিনি, ঠিক আছে? রিসেট করে এটাকে 3 বানিয়ে দিলাম। আর বলবো কি, আমার একটা ভ্যারিয়েবল রাখবো রিসেট কাউন্ট, রিসেট কাউন্ট সিএনটি। এটা একবার রিসেট যেহেতু করে ফেলছে আর এটা আমি এখানে 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। আর এই এলিমেন্টটা তো একবার রিসেট হইলো মাত্র, তাই না? তাহলে এর যে ইন্ডেক্সটা, ধরো এর ইন্ডেক্স এটা, এর ইন্ডেক্স বরাবর আমি বলবো যে হ্যাঁ এটা একবার রিসেট হয়েছে। আচ্ছা, এখন মজার কাহিনী দেখো, এরপরে নেক্সট বার ধরো একটা অপারেশন আসছে যে এখানে আবার আপডেট করতে হবে, এখানে আবার 2 দিতে হবে, যোগ করতে হবে। সো আগের যোগগুলো তো বাদ হয়ে গেছেই অলরেডি, সো 2 আমি যোগ করব, কিন্তু যোগ করার সময় আমার চেক দিতে হবে যে এই যে এখানে এই যে রিসেটের যে অ্যারেটা, এই অ্যারেতে আমার ও দেখো রিসেট, আমার রিসেট কাউন্ট কত 1, তার মানে ফুল অ্যারে একবার রিসেট হওয়া দরকার। ও একবার রিসেট হয়েছে কিনা, ও 1, তার মানে ও রিসেট হয়েছে একবার, তার মানে আমি সেফলি 2 যোগ করে ফেলতে পারি। এখন ধরো বললো যে এখানে 3 যোগ করতে হবে, ঠিক আছে? এই ইন্ডেক্সে 3 যোগ করতে হবে, কিন্তু আমার যেহেতু রিসেট একবার হয়েছে তখন এগুলো মুছে দেওয়া উচিত ছিল না? সো 3 জি যোগ ভাইয়া। করার আগে আমার চেক করবে এই বরাবর, ইন্ডেক্সটা চেক করবে, দেখবে 0, তার মানে এটা একবারও রিসেট করা হয় না, কিন্তু আমার রিসেট কাউন্টার তো 1 হয়ে আছে, তার মানে আমার একবার রিসেট ফুল অ্যারে হওয়া উচিত ছিল, যেটা ও হয় নাই, ও আপডেট হয় নাই, মানে ও লেটেস্ট না। তার মানে তখন আমি করব কি, ওর অপারেশনগুলো বাদ দিয়ে দিলাম, ওর রিসেট করে দিলাম, রিসেট করে ওর ইন্ডেক্সটাকে 1 বসাই দিলাম যে হ্যাঁ ওরে একবার রিসেট করে ফেলছি। সো এখন ওর সাথে আমি নতুন অপারেশনটা করব। সো আবার এইখানে ধরো আসলাম, এখানে আসলাম, এটার সাথে 3 যোগ করব। সো এ যদিও যদি রিসেট হয় নাই, কিন্তু এটা রিডান্ডেন্ট ভাবে এটাও রিসেট হবে, আবার রিসেট হবে। সো রিসেট কাউন্ট এটারও বেড়ে যাবে 1, ঠিক আছে? এরপরে ধরো এই যে 5, এগুলো ওরকমভাবে যখন এটা আপডেট করতে আসবো তখন আমি এটাকে রিসেট করে দিব, মানে যেটা আপডেট করতেছে এটাকে বলে লেজি লেজি আপডেটিং। এই প্রসিডিউরটাকে বলে লেজি আপডেটিং, মানে একটা আপডেট আসার সাথে সাথেই তুমি রিসেট করবা না বা তুমি চেঞ্জ আনবা না, ওই ইন্ডেক্সে তুমি যখন আবার অপারেশন করতে যাচ্ছ তখন তুমি ওইটার পেন্ডিং যে আপডেটগুলো ছিল সেটা ঘটায় ফেলবা। এটাকে বলা হয় লেজি আপডেটিং বা মানে লেজি চেঞ্জ বা লেজি আপডেটিং এটা বলতে পারো। সো এটা আরও অনেক অ্যালগোরিদম সামনে পাবা, সেগমেন্ট ট্রি যখন পড়বা তখন লেজির অনেক কিছু শিখবা। সো এটাকে বলে লেজি আপডেটিং আর কি, যে যখন ওই ওই ইন্ডেক্সে আবার কাজ করতে যাচ্ছি তখন পেন্ডিং আপডেটগুলো আমি করে ফেলতেছি। সো ধরো এখন আমি এটাতেও আপডেট করে ফেলছি, এটা এই ইন্ডেক্সটা 1 হয়ে গেছে, এটাতেও আপডেট করে ফেলছি, এটা 1 হয়ে গেছে। আরও যেখানে যেখানে আপডেট ছিল এটা সব রিসেট করে ফেলছি, এটাও ধরো 1 হয়ে গেছে, এরকম চেঞ্জ হয়েছে। এখন ধরো একটা পজিশনে আবার একটা অঘটন ঘটে গেল, যেমন এখানে 5 ছিল, সামনের আগেগুলো তো রিসেট মারছিলাম, এই 5-এর সাথে 3 যোগ হয়েছিল, এবার আপডেট করার পরে কিন্তু 3 যোগ হয়েছিল, এরপরে আবার 8 যোগ হইলো, সো হয়ে গেছে আমার কত, 5 3 8 8 8 16, 16 হয়ে গেছে, আবার 16। এক্সিট করছে। তো এখানে আর একটা রিসেট হবে। তো তখন আমি বলবো কি আমার এখন হোল অ্যারে 2বার রিসেট হয়েছে,
রিসেট কাউন্টার এখন 2 হয়ে যাবে। সো যাদের একবার রিসেট হয়েছিল তারা কিন্তু তাদের উপর অপারেশন করতে গেলে তাদেরকে আবার রিসেট করতে হবে, ঠিক আছে? এই রিসেটগুলো আবার করা লাগবে। তো সব ফুল অপারেশন শেষে যেটা করতে হবে, এই রিসেট এরিয়াটাকে আবার ট্রাভার্স করব আমরা। ট্রাভার্স করে যত আপডেট বাকি ছিল, মানে ওর কাছে যায় নাই তো কি হয়েছে, ওর আপডেটিং তো ফাইনালি লাগবে। সো যত লেজি আপডেট বা পেন্ডিং আপডেট ছিল সেটাকে আমি লাস্টবার একেবারে আপডেট করে ফেলবো, ঠিক আছে? তো কাউকে যদি শেষে কোনো একটা অপারেশন ধরো শেষে ছিল, শেষে যদি যেয়ে থাকে ওর কাছে যদি একটা অপারেশন নিয়ে আমি যাইতাম, তাহলে তো পেন্ডিং আপডেটগুলো চেঞ্জ করেই ফেলছি, তখন তো এটা আপডেটেডই থাকতো। সো যেগুলো আপডেট না, তার মানে ওর পরে এই রিসেট হওয়ার পরে ওর উপরে কোনো অপারেশন হয় নাই, সো ওগুলো রিসেট খেয়ে যাবে, একদম ইনিশিয়াল ভ্যালু চলে আসবে। সো এটা হলো, এই সলিউশনটা হলো ও অফ এন এর। সো এখানে আমরা আপডেট করতেছি সব লেজিভাবে, আর এটা ম্যানেজ করতেছি, আপডেট করতেছি ও অফ এন এ। এখানে কোনো রিসেটিং হচ্ছে না। রিসেটিং যেটা করছি প্রত্যেকটা ইন্ডেক্সে রিসেটিং করতেছি, ফুল অ্যারে তো রিসেট করি নেই। সো রিসেট করতে আমার ও অফ ওয়ানই লাগতেছে। লাস্টলি আমরা একবার একটা লুপ চালাইছি ও অফ এন এর, এটাও ও অফ এন এর লুপ লুপ ছিল ট্রাভার্সিং অপারেশনগুলোর। তোমার কমপ্লেক্সিটি আলটিমেটলি জ্বালাইছে এটা ও অফ এম প্লাস ও অফ এন, যেখানে এন হলো অ্যারে সাইজ, এম হলো অপারেশন কয়টা আছে। সো এটার কোডটা কেমন হবে? আচ্ছা, এটার থিওরি ভাই লেজি একটা যেহেতু নতুন জিনিস, মাথায় আসছে। হয়তো নাও বুঝতে পারো, ভিডিওটা আর একটু ভালো করে দেখো। আর কোডটা করার সময় তো এক্সপ্লেন আমি করতেছি আবার। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভাই একটা কথা মাথায় আসলো। আচ্ছা, হুম, অবশ্যই। বিষয়টা হলো যে আমাদের যে বিষয়গুলো মানে যখন আমরা আপডেট করবে ইন্ডেক্স আর একটা সংখ্যা দিবে, তো আমরা ওই ইনপুট থেকে আর কি পেছনের থেকে মানে নিচের থেকে যদি আপডেট করে যাই তাহলে কেমন হয়? নিচের থেকে আপডেট করলে ভেজাল আছে, কারণ মানে ওভারফ্লো নিচে কোন পয়েন্টে হচ্ছে তুমি তখন কিভাবে বুঝবা? ওভারফ্লো মানে মানে যখন নিচের রিসেট থেকে করা আপডেট। লাগে, হ্যাঁ, হুম। নিচের থেকে আপডেট করলে আমরা উপরে যেতে যেতে যেই পয়েন্টে আমরা রিসেট পেয়ে যাবো ওই পয়েন্টে ব্রেক করে জাস্ট আপডেটটা লিখে দিব, তাহলে উপরে গুলো আমাদের দেখার তো প্রয়োজন নাই, এরকম হয় না? না না না, ঝামেলা আছে। তাও দেখো, দেখো উল্টা দিক থেকে তুমি যদি অপারেশনগুলো দেখো, যেমন দেখো একটা বলি, উম, এটা আচ্ছা, আচ্ছা, তোমার কাউন্টার কেস বলি, দেখো তুমি উল্টা দিক থেকে করতে চাচ্ছ, ঠিক আছে? এটারই জি ধরো ভাই। শুধু একটা এলিমেন্টকে আমি আপডেট করব। এটার উপরে ধরো 2 5, এখানে আমি আরেকটু কমাই নিলাম, 10 হলো আমার লিমিট। সো 2 5 7, এই দেখো এইখানে, এখান পর্যন্ত আমার 10 হয়ে গেছে। এখান পর্যন্ত মানে উপর থেকে আমি আসতেছি আপাতত, এখানে 15 হয়ে গেছে। রিসেট রিসেট হয়ে যাবে এখানে এসে। তো শেষে আবার 7 যোগ হবে 3 আর সাথে আমার 10, তাই তো? তার মানে আমার জি ভাই। আলটিমেটলি রেজাল্ট এটা 10 হয়ে থাকবে লাস্ট লেটেস্ট আপডেটের পরে। সো উল্টা দিক থেকে যাও, দেখো 10 থাকে কিনা। তো তুমি 7 অ্যাড করলা, 10 হইলো। আবার 5 অ্যাড করলা, 15 হইলো। জি ভাই, এখন রিসেট এখন এই যে এখন ইয়ে হয়ে গেছে, এখন আমরা আর কিছু করবো না এটা, উপরে কারণ আর উপরে করবা না। গুলো তো, হ্যাঁ কারণ উপরে গুলো তো যাই হোক রিসেট হয়ে আসবে। আচ্ছা, উপরের গুলা যাই হোক রিসেট হয়েই আসবে। উম, আচ্ছা, উপরের গুলা যাই হোক রিসেট হয়ে আসবে, দেখো দেখো। এই যে এটারও কাউন্টার আছে আসলে। আচ্ছা, এইটা দেখো, 3 আর 2 5, 5 আর 5 10, রিসেট হবে এখানে, এখানে এসে 17 হয়ে গেছে। তো রিসেট হয়ে আবার 3 হয়ে যাবে, ফাইনালি 3। এটাতে উল্টো দিকে যাও, দেখো এটাতে তুমি 3-এর সাথে আগে 10 নিছো, এরপরে 5 নিছো, এক্সিড করছে। তো তোমার রুল অনুযায়ী 10 থাকবে, জি ভাই। কিন্তু আসলে থাকা উচিত 3।
তাই না? কারণ 10 তো নিচ থাকতে, থেকে গেলে যেই পয়েন্টে যে তোমার রিসেট আসবে, উপর থেকে ওই পয়েন্টে নাও আসতে পারে। এটাও ঠিক। ঠিক আছে, সো এটা আসলে কাজ করবে না। ঠিক আছে ভাই, আচ্ছা, একটা ট্রাই দিব আমি। হ্যাঁ ট্রাই দিতে পারো তাও। হ্যাঁ, কিছু আইডিয়াতে কিছু প্রবলেম আছে যেগুলোতে আমরা কোয়েরিগুলো উল্টা দিক থেকে চালাই, যেটা উল্টা দিক থেকে চালাইলেই আসলে ভালো অ্যান্সার দেয়। আছে এরকম প্রবলেম আছে, আইডিয়াটা অবশ্যই ভালো। আচ্ছা, সো এটার কোডটা আমরা একটু যাই, এটার কোডটা কেমন হবে। ঠিক আছে, নিচের এগুলা কিছু দেখার দরকার নেই, উপরেও কিছু দেখার দরকার নেই, সলভের ভিতরে আমরা জাস্ট কোডটা লিখবো। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা। সো তোমরা যেটা করতে পারো, যে আমি তো এখন লেজি আপডেট দিয়ে দেখাবো, তোমরা যেটা করতে পারো যে সেটের যেটা ছিল যে মেথডটা, ওটা ট্রাই করে দেখতে পারো, ওটাতে অ্যান্সার দিবে আশা করি। সেটাটা কি ছিল, যে আমার ট্র্যাক রাখতেছি যে কোনটা কোনটা আপডেট মানে রিসেট করব। সো এটা একটা সেটের মাধ্যমে রেখে রেখে ট্র্যাক রাখতেছিলাম, ওটা কাজে দিতে পারে। কিন্তু কিছু কেসে মাঝে মাঝে আটকায় দেয়ও, কারণ সেটের কমপ্লেক্সিটি ভালোই কম যায় তা না। আচ্ছা, সো আমি যেটা করব যে অরিজিনাল অ্যারে একটা রাখবো, ভেক্টর ইন্টিজার, সেটার নাম দিলাম ওরি, এন সাইজের একটা ভেক্টরে। ঠিক আছে, ভেক্টরে এটা একটা সুবিধা, যেখানে ব্র্যাকেট দিয়ে সাইজ বলে দেওয়া যায়, কমা দিয়ে 0 দিলে ওর ভ্যালুগুলা আমি যা দিব তত দিয়ে ইনিশিয়ালাইজ করে দিবে। তো কিছু সুবিধা আছে। আচ্ছা, সো আরেকটা ভেক্টর আমি নিব যেটাতে আপডেটিং গুলো রাখবো, এটা নাম বেক। এটা এন সাইজ বলেও দেওয়া যায়, না বলেও দেওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা, এখন এভাবে সাইজ মেনশন করে নিলে যেটা হয়, আমি অটো দিয়ে ইটারেট করা যায়, ইটারেট করে ইজিলি ইনপুট নেওয়া যায় এভাবে। এই লাইনে আমার পুরো অ্যারে ইনপুট নিয়ে নেবে। সো এই ভেক্টরটা, সরি এটা অরিজিনালটা হবে, অরিজিনালটাকে আমি ইটারেট করলাম, প্রত্যেকটা পয়েন্ট ইনপুট নিয়ে নিলাম। সো এটা পয়েন্টের আকারেই অ্যাসাইন করে ফেলে, যেহেতু এই যে পার্সেন্টেজ দেওয়া, সো ভ্যালু বসায় ফেলে। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু আলাদা আরো কিছু ভ্যালু ছিল, সেটা হলো একটা থাকবে হলো এম, যেটা অপারেশন সংখ্যা, একটা থাকবে এইচ, যেটা হলো অপারেশনের, আচ্ছা যেটা হলো লিমিটটা। সো সবগুলো আমরা লং লং এ নিই, যাতে কোনো ওভারফ্লো না হয়, কারণ কি অনেক বড় বড় যোগফল আসতে পারে। কারণ যোগফল যা হবে সেটা 10⁹ পর্যন্ত, সো দুইটা 10⁹ যোগ করলে এটা এক্সিড হওয়ার চান্স আছে। না, দুইটা 10⁹ এক্সিড করবে না আই গেস, হ্যাঁ করবে না আসলে। তো তাও আমরা লং লং নিয়ে রাখি। কিছু আচ্ছা, দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা যায় না, না ভাইয়া, কোড দেখা যাচ্ছে স্ক্রিন না। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আহ, কোড দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আসতেছে। এখন দেখা যায়। জি ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, সো আমরা পুরো অ্যারেটাকে ইনপুট নিলাম, এরপরে যেটাকে মডিফাই করব সেটাকে ধরে অ্যাসাইন করে দিতে পারি হবে। তো ওটা ইকুয়াল টু অরিজিনালটা অ্যাসাইন করে দিলাম, এটাকে মডিফাই করব। ঠিক। আর এভাবে অ্যাসাইন করা যাবে? হ্যাঁ, ভেক্টরকে অ্যাসাইন করা যায়, ভ্যারিয়েবলের মতোই কাজ করে। সো কিন্তু ওই যে বললাম যে কমপ্লেক্সিটি ঠিকই, যতগুলা সাইজ তত বড় আসলে কমপ্লেক্সিটি। ঠিক আছে, সো এটা সাইজ যদি আমি এখানে নাও দেই তাও অ্যাসাইন করা যাবে, সমস্যা নেই। কারণ ওইটা সাইজ সমান হয়ে যাবে আর কি, ভ্যারিয়েবলের মতোই অ্যাসাইনমেন্টের মতোই কাজ করবে, আর কপি ক্রিয়েট হবে। সো কিছু ল্যাঙ্গুয়েজে এভাবে করলে কপি ক্রিয়েট হয় না, সো একটা একটা জাস্ট পয়েন্টারের মতো অ্যাসাইন হয়ে যায়, যেমন জাভাস্ক্রিপ্টে এরকম ভাবে কাজ করে। এভাবে অবজেক্ট অ্যাসাইন করলে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট লিঙ্ক আপ হয়ে যায়। সো তখন দেখা যায় একটা আপডেট করলে আর একটা আপডেট হয়েছে, কিন্তু এখানে জাস্ট কপি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখন হলো অপারেশনগুলো পারফর্ম করব। আর তার আগে আমার হলো একটা অ্যারে রাখবে, যেটা হলো আমরা রিসেটটাকে ট্র্যাক রাখবো, তাই তো। ভেক্টর ইন্টিজার, এটা বললাম রিসেট, রিসেট বা আরএসটি এরকম। তো এটা সাইজ এন, আর এবার সব 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। আর একটা কাউন্টার রাখবো, কাউন্টার,
এটাও 0 দিয়ে শুরু হবে, যে একটা রিসেট কাউন্টার এটা আর কি, ঠিক আছে, কাউন্টার। এখন আমরা জাস্ট প্রত্যেকটা অপারেশন ইনপুট নিব আর অপারেশনগুলো পারফর্ম করব। হেভি। আবার দেখা যাচ্ছে না ভাইয়া, হুম, দেখা যাচ্ছে না, তাই? নেটওয়ার্কের কারণে সম্ভবত আটকে যাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখা যায়? দেখা যাচ্ছে কিন্তু আটকে গেছে, মানে কোনো অপারেশন করছেন কিনা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি যে টাইপ করতেছি এখন দেখা যায়? না ভাইয়া, টাইপ করছেন কিছু দেখা যাচ্ছে না, মানে টাইপিং যে হচ্ছে দেখা উঠছে না, আটকে আছে। ও, আচ্ছা 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 আচ্ছা, এটা তো ভেজাল হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা, এই ডিইটা কালকে আমরা একটা সেশন করবো নি। আর এখন একটু নেটে প্রবলেম দিচ্ছে। রেকর্ডিং যদিও রাখা যেত, কিন্তু কোডের পাশাপাশি এক্সপ্লেন না করলে আসলে ব্যাপারটা বুঝবা না। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই সেশনটা আমরা কালকে কন্টিনিউ করি, নাকি এটা শেষ করব? যদিও হ্যাঁ রেকর্ডিং এখন একদম ইনট্যাক্ট থাকবে, মানে রেকর্ডিং এ কোনো প্রবলেম হবে না, লোকালি রেকর্ড কাজ করছে করতেছে। ভাইয়া এখন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখাতে আমরা, পারেন। আচ্ছা এটা এফডিটা শেষ করি। আচ্ছা, সো জি ভাইয়া। প্রত্যেকটা অপারেশনে ইন্ডেক্স বলবে, আর বলবে হলো কত অ্যাড করতে হবে। সো দুইটাই ইনপুট নিলাম, দুইটা নাম্বার। আর প্রথমটা যেহেতু ইন্ডেক্স, আর এটা ওয়ান বেস ইন্ডেক্স দেওয়া, কিন্তু আমরা তো জিরো বেস ইন্ডেক্স ইউজ করতেছি, সো এটাকে এক কমায় নিলাম। তো এখন অপারেশনটা পারফর্ম করব। পারফর্ম করার আগে আমার জাস্ট একটা চেকিং লাগবে যে আমি আপডেটেড কিনা, অপারেশন যে পারফর্ম করছি সেটা আপডেটেড কিনা। ইফ আরএসটি অফ এ ইকুয়াল কাউন্টার, মানে এই যে রিসেট অ্যারের ভিতরে এই ইন্ডেক্সটা আপডেটেড কিনা, ওর সমান কিনা। যদি সমান হয় তাহলে তো পারফর্ম করে ফেলবো অপারেশনটা, আর সমান না হলে আগে রিসেট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো যদি সমান হয় তাহলে আমরা পারফর্ম করব, আর যদি সমান না হয় তাহলে আমরা রিসেট করে নিব, এরপরে পারফর্ম করব। তার মানে আমরা পারফর্ম কিন্তু সবসময় করতেছি, অপারেশনটা পারফর্ম এখানে এইভাবে করতেছি, ওইভাবে করতেছি। তার মানে আমার জাস্ট যদি সমান না হয় তাহলে জাস্ট রিসেটিংটা করা লাগবে। তার মানে যদি সমান না হয় তখন আমি যেটাতে আপডেট করি সেটাকে রিসেট করে ফেলবো, এ ইকুয়াল টু অরিজিনাল অফ এ। এই যে রিসেটিংটা হয়ে গেল। রিসেটটা হওয়ার পরে আমি ওর আপডেটিংটা করব, ভেক্টর এ প্লাস ইকুয়াল বি। আপডেট করার পরে আমার চেকিংটা হবে যে এটা এখন এক্সিড করতেছে কিনা এইচ এর এলিমেন্ট। সো ওরা বলে দিছে হলো গ্রেটার দেন এইচ হলে সমস্যা। সো হচ্ছে গ্রেটার কিনা, গ্রেটার যদি হয় তখন আমরা এটাকে রিসেট করতে হবে। সো রিসেট চাইলে আমি এখন আবার করতে পারি, অথবা এভাবে রেখে দিয়ে শুধু বলে দিতে পারি যে রিসেট কাউন্টার এক বাড়বে, ঠিক আছে, এরকম বাড়বে। সো এটাতেই আমার কাজ হয়ে যাবে। আর শেষে রিসেট কাউন্টার রিমেইনিং যত আপডেট আছে সেটা শেষে একবার ফুল এর উপরে পারফর্ম করে নিতে হবে, সেইটাকে এভাবে নিব, এইটা জাস্ট দিয়ে দিতে হবে। আচ্ছা, যদি না হয়, যদি আপডেটেড না হয় তাহলে রিসেটটাকে ই করে ফেলো। সো ছোট্ট একটা ভুল আছে, ভুলটা হলো রিসেট যে আপডেট যে করে ফেলছি এটা জাস্ট রিসেট, আর এটাতেও আমার দিয়ে দিতে হবে রিসেট অফ এ ইকুয়াল কাউন্টার। এখন জাস্ট ইটারেট করে দেওয়া যায়, অথবা আচ্ছা, দেখা কি যাচ্ছিল কোড করা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আমরা চাইলে এখানে এখানে এই এর এটা যে এটাই কিন্তু ইটারেট করতেছে, সো এটা এখান থেকে আউটপুট জেনারেট করতে পারতাম বা প্রিন্ট করে দিতে পারতাম। তো শেষে প্রিন্ট করে দিছি জাস্ট তোমাদের ক্লিনার দেখানোর জন্য, ঠিক আছে। সো দিস শুড ডু।
দেখি কাজ করতেছে কি না। আচ্ছা, ও আচ্ছা, আউট ইনপুটই তো নেই নেই। সো আমরা একটা মিস্টেক মেবি করছি। কাউন্টার, ও আচ্ছা, এই যে এখানে আই হবে। হ্যাঁ, এই যে দেখছো, কপি মেরে ভুল করে ফেলছি। 1 2 4 সবগুলো 1 1 সবগুলো 0। আচ্ছা, সো এটা সাবমিট দিয়ে দেখা যাবে কি। আরে টেস্টিং এখনো শেষ হয় নাই, সাবমিট দেওয়া যাবে না, সাবমিট দেওয়া যাবে না। সো কোড বেসিক্যালি এটা, ঠিক আছে। দেখো কোডটা আমি যদিও গিটহাবে দিয়ে রাখবো এই কোডগুলা, একটা রিপো বানায়। সো সো কোডটা জাস্ট শুরু থেকে একটু রিড করি, দেখো শোনো। সো আমি জি প্রথমে তো ভাইয়া। ওই যে এনএমএইচ এগুলোর ভ্যালুগুলো ইনপুট নিতেছি। এরপরে দুইটা ভেক্টর রাখছি, একটা হলো অরিজিনাল অ্যারে রাখার জন্য আর একটা হলো আপডেটেড অ্যারে রাখার জন্য। সো অরিজিনাল অ্যারেটা ইনপুট নিলাম, আর আপডেটেড যে অ্যারেটা, যে আপডেট করবো যেটা, ওখানে এটার অ্যাসাইন মধ্যে করে দিলাম। আর একটা রিসেট কাউন্টারের জন্য একটা অ্যারে রাখলাম, যে কোনটা এলিমেন্টগুলো রিসেট হচ্ছে সেটা ট্র্যাক রাখার জন্য। মানে এইটা, আরে এই যে এই অ্যারেটা 0 1 জি এর ভাই। অ্যারেটা যে ছিল, সো এটা সবগুলো 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। আর গ্লোবাল একটা কাউন্টার রাখছি, যে কয়বার হোল অ্যারে আমার রিসেট করা রাখছে সেটাকে 0 দিয়ে অ্যাসাইন করে রাখছি। আর প্রত্যেকটা অপারেশন ইনপুট নিলাম, জিরো বেস ইন্ডেক্সিং এর জন্য 1 কমায় ফেললাম। এরপরে দেখলাম যে যেটা এখন আপডেট করব সেটা আপডেটেড কি না। যদি আপডেটেড না থাকে তাহলে সেটাকে আমি রিসেট করে ফেললাম। আর ওকে যে রিসেট করে ফেলছি সেটাও লিখে ফেললাম, যে ওর রিসেটের পজিশনটাতে কাউন্টারের ভ্যালু বসাই দিছি, যে এততম রিসেট ওকে করে ফেলছি। এরপরে ওর ইনক্রিমেন্টটা করলাম, আর দেখলাম যে যদি ও এক্সিড করে, ওর ভ্যালুটা এখন এক্সিড করে, তাহলে আমার আবার রিসেট করতে হবে। এই জন্য বোঝানোর জন্য যে আরেকবার রিসেট যে করতে হবে সেটা বোঝানোর জন্য ওর ভ্যালু, কাউন্টারের ভ্যালু একবার রাখলাম, যেটা আমার রিসেট কাউন্টার ছিল, যে কয়বার রিসেট হয়েছে গ্লোবালি সেটা। আর ফাইনালি যেগুলা রিচেক হয় নাই সেগুলো রিচেক মারার জন্য শেষে একটা হোল অ্যারে একটা ইটারেশন হইলো। যেগুলো রিসেট হয় নাই সেটা রিসেট, ফাইনাল রিসেট মারলাম, মেরে জাস্ট আউটপুটটা, এটাই আর কিছু না। সো তোমরা এটাও তো দেখবে, আবার সেট দিয়ে যেটা বললাম সেটা একটু ট্রাই করে দেখো। ওটা কমপ্লেক্সিটি বেশি, কিন্তু ওটাও একটা ভালো অ্যাপ্রোচ মনে হয়। ওটার ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে একটু বড় হবে, কারণ মাঝখানে তো আবার ইটারেট করবা সেটকে, বারবার রিসেট করা লাগবে, বারবার এডিট করা লাগবে। সো ওটার আছে, কমপ্লেক্সিটি আছে। সো কোডগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। এটা সি এর কোড ছিল, এটা ডি এর কোড দিয়ে দিব নি। সো সেশন আপাতত এখানে শেষ করে ফেলে, 12টা বেজে গেছে প্রায়।